আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, তোমরা ভালো আছো নিশ্চয় সবাই। তোমাদের এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 12 নিয়ে কথা বলবো তোমাদের সাথে। এটা 12 হচ্ছে দ্বিতীয় অংশ। আমরা এই চ্যাপ্টারটা যেহেতু অনেক বড়, এটাকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম। প্রথম অংশ অলরেডি তোমাদের সাথে আমি আলোচনা করছি, এখন দ্বিতীয় অংশ নিয়ে কথা বলবো। অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি। তো অর্থনৈতিক নির্দেশক অর্থাৎ যেসব মানদণ্ডগুলো আমরা অ্যানালাইসিস করলে একটা দেশের ইকোনমি নিয়ে একটা ভালো আইডিয়া পাই, সেগুলো নিয়ে তোমাদের সাথে গত পর্বে আমি কথা বলছি। আর এখন বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি, প্রকৃতি মানে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। আমাদের অর্থনীতিটা কেমন? এটা কি খুব বর্ধনশীল, ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে? এটার চ্যালেঞ্জ গুলো কি, এখান থেকে আমরা কিভাবে এগুলোকে ওভারকাম করতে পারি, এবং বাংলাদেশের অর্থনীতির যে খাতগুলো আছে সেগুলো কেমন, এবং কোন খাতের অবস্থাটা কেমন, এগুলো নিয়ে হচ্ছে বেসিক্যালি এখানে আমরা আলোচনা করব। সো এই অংশটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। এই 2 হচ্ছে তোমাদের সাথে এখন আলোচ্য। তো চলো আমরা এগুলো নিয়ে একটু কথা বলি। আগে এটার থটটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই। কারণ তুমি যখন কোশ্চেন গুলো সলভ করতে যাবা, তখন একে একে তোমার আসলে এগুলো দরকার হবে, তাই না? খুবই সিম্পল এই জায়গাগুলো। কারণ তুমি যখন মূল আলোচনাটা বুঝবা না, কোথায় কি বলা হয়েছিল যখন বুঝবা না, তখন কোশ্চেন সলভ করা এক প্রকার অসম্ভব, তাই না? আর এগুলো তোমাদের জন্য একটু সমস্যা এই কারণে, কারণ অর্থনীতির যে পরিভাষাগুলো আছে, কোন কথা দিয়ে কি বোঝায়, এগুলোর সাথে আমাদের স্বাভাবিক জীবনের কনসেপ্টের কিছু তোমার কন্ট্রাডিকশন আছে। যেমন ধরো, আমরা বাজার বলতে যা বুঝি, আমরা ভোগ বলতে যা বুঝি, আমরা উৎপাদন বলতে যা বুঝি, এইসব জিনিসের সাথে ইকোনমির যে পরিভাষা সেটার কিছু জায়গায় ভিন্নতা আছে, ঠিক না? সো অর্থনীতিকে অর্থনীতির মতো করে বুঝতে হয়, প্র্যাকটিক্যাল হিসাব কিতাব দিয়ে নিজের মতো করে আসলে বোঝা যায় না। এজন্য তোমার এই জিনিসগুলো দেখে ধরেই তোমাকে অগ্রসর হওয়া লাগবে। তো চলো আমরা কথা বলি বাংলাদেশের আহ, অর্থনীতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। হ্যাঁ, অর্থনীতির বৈশিষ্ট্য নিয়ে চলো আমরা কথা বলি। আমরা প্রথমত খুব শক্তিশালী অর্থনীতির কোনো দেশ না, দ্যাটস ট্রু। তবে উই হ্যাভ ম্যান পাওয়ার, আমাদের জনশক্তি আছে। উই হ্যাভ সাম অপরচুনিটিস, রাইট? আমাদের খুব দারুণ দারুণ কিছু দিক আছে, যেগুলোকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি, আমরা খুব বড় ধরনের পরিবর্তনের আশাও করতে পারি, সেটাও ভুল কিছু না। তো সব দিক বিবেচনা করলে আমাদের ইকোনমি খুব স্ট্রং না, সেটা সত্য। তবে এটাকে পরিবর্তন করা, খুব ভালোর দিকে নিয়ে যাওয়াটাও খুব কঠিন কিছু না, এটাও সত্য। সো বোথ আর কারেক্ট। তো চলো আমরা 1 নম্বরটা নিয়ে কথা বলি। আমাদের অর্থনীতি কেমন? আমাদের অর্থনীতি হচ্ছে কৃষি প্রধান। কৃষি প্রধান বলছে এই কারণে, কারণ আমরা যদি হিসাব করি আমাদের দেশের টোটাল যে চালচিত্র, সেটা তো 71 সালের পর থেকে আমরা ধরি, ঠিক না? তো 71 সালের পর থেকে হিসাব করো, আমাদের অর্থনীতিতে প্রধান মেরুদণ্ডই হচ্ছে কৃষি। ইনফ্যাক্ট এটা 2008-9 সাল পর্যন্ত খুব ক্রমাগতভাবে কৃষির দিকই ছিল। সাম্প্রতিক বছরগুলোতে আমরা এই জায়গাটাকে, কৃষি নির্ভরতাকে কাটাইতে পারছি। আর কৃষি প্রধান অর্থনীতির কিছু অসুবিধা আছে, শিল্প প্রধান অর্থনীতির কিছু সুবিধা আছে, সেটা ভাই তোমাদের সাথে পর্ব 1 আলোচনা করছিলাম, মনে করে দেখো। আইফোন আর হচ্ছে ধান, এটা নিয়ে অনেক কথা বলছিলাম। মানে তোমাকে যদি একটা আইফোন কিনতে হয়, আমি যদি ধরে নিই সে আইফোনটার দাম 1 লাখ টাকা, তোমাকে কম বেশি 120 মণ ধান বিক্রি করতে হবে। এখন 120 মণ ধানের উৎপাদন খরচ বাদ দিয়ে তোমার হয়তো প্রফিট আছে এখানে, সেটা সত্য। কিন্তু 120 মণ ধান তোমাকে 120 দিন লাগে উৎপাদন করতে। মানে এই ধানের সিজনটা 4 মাসের। আর এখন যেটা নবান্নের সিজন যেটা থাকে, বর্ষার পরে যেটা রোপণ করতে হয় আমন ধান, ওটার সিজন হচ্ছে 3 মাসের। তো এর সিজন ধরে হিসাব করলে 4 মাসের। তাহলে 4 মাস লাগে ধান রোপণ করা থেকে শুরু করে কেটে ঘরে আনা পর্যন্ত। আর তুমি যদি ধানের যে বীজতলায় ধানের চারা তৈরি করা হয়, এক এক দেশের এক এক নাম, আমাদের এলাকায় আমরা এটাকে জ্বালা বলি, জ্বালা ধানের চারাকে। তাহলে এখানে আরো 20-25 দিন যুক্ত হবে, তাহলে 4 থেকে 4.5 মাসের একটা জার্নি ধানের জন্য। এটা করে তুমি তোমার ফসলকে হারভেস্টিং এর পরে ঘরে আনছো।
একটা আইফোন হয়তো বা টোটাল এটা তোমার কাঁচামালগুলো তৈরি করে সেটাকে ডেভেলপ করতে সময় লাগে হয়তো 20 দিন, তাই না? তো একজন ইঞ্জিনিয়ার বা আইফোনের যে কোম্পানি তারা যেভাবে কাজটা করে আই এম নট শিওর কতদিন লাগে, তবে তার পার্টস গুলোকে উৎপাদন করে, যেহেতু তাদের সিস্টেম রেডি করা আছে, পার্টসের মধ্যে উৎপাদন করে সেটাকে ফোনে রূপান্তর করতে হয়তো 20 দিন টাইম লাগে, 1 সপ্তাহ লাগতে পারে, 5 দিনও লাগতে পারে, আই এম নট শিওর, একদিনও লাগতে পারে, আমি ধরলাম 20 দিন। তাহলে আরো 100 দিন বেশি তুমি টাইম নিচ্ছ, দেখো এত টাইম নিয়ে একটা উৎপাদন করছো, তখন আবার ওই 120 মন হিউজ ম্যাসিভ একটা অ্যামাউন্ট সেটা বিক্রি করে তুমি একটা আইফোন কিনতে পারতেছো। তাহলে কৃষি প্রধান অর্থনীতির সব থেকে বড় অসুবিধা এটা, এখানে প্রচুর পরিমাণে শ্রম দিতে হয়, এখানে প্রচুর পরিমাণে শ্রমিক বা ম্যান পাওয়ার নিয়োজিত থাকে, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এখানে প্রচুর পরিমাণে চ্যালেঞ্জ আছে। আমাদের মতো দেশের প্রেক্ষাপটে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমি ফসল আদৌ আনতে পারবো কিনা আমি জানি না তো, কারণ আমার ফসল নদীও নিয়ে যেতে পারে, ভাঙন হইতে পারে, দুর্যোগ হইতে পারে, শিলাবৃষ্টি হতে পারে। ধরো একটা ধান কাটার 1 সপ্তাহ আগে বা 10 দিন আগে যদি শিলাবৃষ্টি হয় ওখানে খুব মারাত্মক ভাবে, তাহলে ধানের উৎপাদন তো শেষ। অথবা বড় বৃষ্টি হইলো ধান ডুবে গেল, শেষ। অথবা যেসব এলাকাতে বাঁধ দেওয়া থাকে, শহর রক্ষা বাঁধ আছে না, যেরকম এরকম তোমার ওই ফসল রক্ষা বাঁধ আছে হাওর এলাকায় বা বিল এলাকায়, ওখানে যদি বাঁধ ভেঙে যায় বৃষ্টির কারণে তাহলে সব শেষ। এর মানে আমার এই 120 দিনের জার্নিটা 100 দিন যাওয়ার পরেও আমি সেফ না, আমার প্রচুর পরিমাণে চ্যালেঞ্জ আছে। তো এই যে এত এত চ্যালেঞ্জ আছে, এই জন্য এত এত শ্রমিক সেখানে থাকে, শ্রমের মূল্য সেখানে কম হয়, এই জন্য কোনো দেশ যদি কৃষি প্রধান হয়, কৃষিকে বেস করে যদি হয়, এবং তার দেশের একটা ম্যান পাওয়ার, তার যে তোমার কাজের যে উপযোগী যে মানুষগুলো তাদের বড় অংশ যদি কৃষিতে নিয়োজিত থাকে, তাহলে বাদ বাকি উৎপাদনে তার একটা নেগেটিভ প্রভাব পড়ে, খুবই সিম্পল জিনিস, বুঝছো কথাটা? এখন এই কৃষি প্রধান দেশের আবার আমাদের কৃষিতে প্রযুক্তির অভাব থাকাটা আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ। তুমি যদি উন্নত বিশ্বের চাষবাসগুলো দেখো, তুমি দেখবা যে কৃষক একজন, আমি দেখাই, কৃষক একজন, উনি ওই একজন কৃষক চাষ করতেছে 50 বিঘা জমি, 50 বিঘা জমি উনি একজন চাষ করতেছে। আর আমাদের এখানে তোমার 5 বিঘা জমি চাষ করতে আহ একজন যদি কৃষক হয়, তার প্রচুর পরিমাণে এখানে অন্য আদার্স শ্রমিক নিয়ে কাজটা করা লাগে, তাকে হাল চাষের জন্য, চারা রোপণের জন্য, আগাছা পরিষ্কারের জন্য, ওটা হারভেস্টিং এর যখন টাইম হয়, যখন ফসলটা তুলে ঘরে আনতে হয়, প্রচুর কাজ তার। অর্থাৎ মোটামুটি তুমি বলতে পারো যে 5 বিঘা জমি চাষের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত শ্রমিকের সংখ্যা কাউন্ট করলে এখানে প্রায় 50 জন শ্রমিকের দরকার হয় 5 বিঘা জমিতে। অর্থাৎ জমিতে রোপণ করা, এটাকে আগাছা পরিষ্কার করা, সেটাকে আবার হারভেস্টিং করা, আমি যদি আরো কমায় যদি 25 জন ধরি, দেখো কত কিছু। আর এখানে একজন কৃষক চাষ করতেছে 50 বিঘা, কেমনে? কারণ তার প্রযুক্তি আছে, সে একাই ধরো ট্রাক্টরে উঠছে, সে এটাকে হাল চাষ করে ফেলাইলো, এবং ট্রাক্টরের এরকম সিস্টেম, জমি তোমার সাথে সাথে মই হয়ে যাচ্ছে, সব জায়গায় পানির ব্যবস্থা সে করে রাখছে, পাইপটা দিয়ে এক জায়গায় মোটর স্টার্ট করছে, সব জায়গায় পানি অটো ছিটে যাচ্ছে। তারপরে যখন সে চারা রোপণ করবে ওই মেশিনে সে খালি গাড়ি চালায় যাচ্ছে, চারা রোপণ হয়ে যাচ্ছে। যখন সে আগাছা পরিষ্কার করবে ওই মেশিন চালায় যাচ্ছে, আগাছা উঠে যাচ্ছে। যখন হারভেস্টিং এর টাইম আসবে সে খালি মেশিন চালাবে, সে বসে খালি গাড়িটা চালাবে, ব্যাস হয়ে গেল, অটো হয়ে যায়। তো প্রযুক্তি তাদেরকে এত বেশি আগায় দিছে, সময় কমায় ফেলাইছে। তো বাকি একজন যদি এই জমিতে 50 বিঘা চাষ করে, তাহলে আরেকজন অন্য কিছু করতে পারে। So তাদের এই সেফ যে একটা প্রসিডিওরটা আছে যেটা আমাদের নাই, বুঝছো কথাটা? এই জন্য কৃষি প্রধান অর্থনীতিটা আমাদের অনেক দিক থেকে চ্যালেঞ্জিং এর একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। এক তো এটার মধ্যে প্রফিট কম, দ্বিতীয়ত প্রাকৃতিক দুর্যোগের যে ঝুঁকি আছে এটা খুব ডেঞ্জারাস। তো কৃষি প্রধান অর্থনীতি এবং কৃষি খাতের যে প্রকৃতি বলতে পারো, সে প্রকৃতি অলরেডি তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি। এটা আমার এখনো আধুনিক হয়ে উঠেনি, সে মান্ধাতার আমল। আমরা এখনো জমি চাষ করা বলতে লাঙ্গলকে ভুলতে পারি না, আমরা এখনো গরুর যে প্রয়োজনীয়তা সেটাকে ভুলতে পারি না। তো এগুলো আমরা এখনো সেচ দেওয়ার সময় পানি আদৌ পাবো কিনা সেটা আমরা জানি না। সো উই হ্যাভ এ লট অফ চ্যালেঞ্জেস, রাইট? আচ্ছা, তারপরে আহ আমাদের অর্থনীতির আরেকটা দিক হলো তোমার শিল্প খাতের বর্ধমান গুরুত্ব। ইটস এ ভেরি পজিটিভ সাইন, কারণ হেভি ইন্ডাস্ট্রি তুমি যখন ডেভেলপ করতে পারবা,
তখন তোমার দেশ দ্রুত আগাবে। আমি ইন্ডাস্ট্রি এবং টেকনোলজির একটা উদাহরণ তোমাকে আরো ক্লিয়ার করে দিই। তুমি ইউটিউবে সার্চ করে দেখে নিও অথবা গুগল করে দেখে নিও, আমি তোমাকে বলে দিই। লকহিড মার্টিন এটা যুক্তরাষ্ট্রের একটা অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান। ওরা বিমান, মিসাইল এগুলো বানায়, বানায় আবার সরকারের কাছে বিক্রি করে। তো লকহিড মার্টিন একটা কোম্পানি, এরা মূলত কি করে, যুদ্ধাস্ত্র বানায়। পৃথিবীতে মিনিমাম 100টা দেশ পাবা তুমি, ছোট বড় দেশ মিলে। আফ্রিকায় তো 54টা দেশ আছে, গরিব দেশ বাদ দিলে, ধনী কিছু দেশ বাদ দিলে প্রায় 40-45টা দেশই গরিব। তারপরে এশিয়াতে আছে প্রচুর দেশ গরিব, তাই না? এবং ছোট কিছু দেশ আছে ওশেনিয়াতে, তারপরে তোমার হচ্ছে পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া। ওশেনিয়ার 3টা ভাগ আছে, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, মানে ছোট ছোট দেশ। ফিজি, সামোয়া, টুঙ্গা, টুভেলু, এরকম ছোট ছোট দেশ। ইউরোপের কিছু ছোট দেশ আছে যেমন লিচেনস্টাইন, এরকম ছোট কিছু দেশ আছে। এরকম প্রায় 100 দেশ আছে যাদের টোটাল জিডিপি থেকে এই লকহিড মার্টিনের 1 বছরের টার্নওভার বেশি। বোঝো নাই? ধরো এই দেশগুলোর জিডিপি $200 বিলিয়ন পার ইয়ার, আর লকহিড মার্টিনের পার ইয়ার টার্নওভার গিয়ে দেখো $500 বিলিয়ন বা $300 বিলিয়ন। কেন? এটা কোম্পানির এত পাওয়ার কেন? কারণ সে যে তোমার প্রযুক্তি বানায়, তার একটা বিমান তুমি কিনতে যাবা, ফাইটে যাবে। ওই যে বললাম 120 মণ ধান বিক্রি করে একটা আইফোন কিনতে হয়। তো লকহিড মার্টিনের বিমান কিনবা তুমি, বুঝতেছো? ওদের এক একটা যুদ্ধাস্ত্র এত বেশি সফিস্টিকেটেড, এত বেশি কস্টলি যে সবাই এগুলো বিয়ার করতে পারে না। তাদের যে এই যে সব থেকে সফিস্টিকেটেড যেটা বিমান F-35 এখন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিমান বাহিনী ব্যবহার করে, এটা লকহিড মার্টিনের বানানো। ওদের একটা বিমান, আমি মডেল বলে দিই, B2, ইউটিউবে সার্চ করবা B2 কমব্যাট এয়ারক্রাফট দিয়ে। এটা একটা মাল্টি রোল এয়ারক্রাফট। তুমি এটা লিখবা যে B2 ফাইটার জেট, এভাবে লিখো B2 ফাইটার জেট। ডিজাইনটা দেখো কি ডিজাইন, এবং এটা বানাইছিল 90-এর দশকে। সো ভাই, এটা কোম্পানি কিন্তু, জাস্ট এটা কোম্পানি। বা ইউনিলিভার, পৃথিবীর প্রায় 170-80টা দেশে বিজনেস করে ইউনিলিভার। ওর যে টোটাল টার্নওভার তো বুঝো, 1 বছরে সে যত টাকা আয় করে, যত টাকা ব্যয় করে, টোটাল যে তার যে টাকার যে হিসাব কিতাব, সেটাকে 1 বছরের টার্নওভার বলা হয় আর কি। তো এই ইউনিলিভারের টার্নওভার পৃথিবীর অনেক দেশের থেকে বেশি। কেন? কারণ ওই যে বাণিজ্য, শিল্প, ইন্ডাস্ট্রি। পৃথিবীর সব থেকে দামি ব্র্যান্ড যেগুলো, আইফোন, অ্যামাজন বা এই জাতীয়, এগুলোর এক একটার ব্র্যান্ডের ভ্যালু $100 বিলিয়ন বেশি। বুঝতে পারছো? 2012-13 হিসাব অনুযায়ী আমি তখনই জানতাম যে ব্র্যান্ড ভ্যালুর হিসাবে তোমার এই যে আমরা যে বাংলাদেশে কোল্ড ড্রিঙ্কস খাই, কোকা কোলা, ওটার ব্র্যান্ড ভ্যালু ছিল $86 বিলিয়ন, ওটার দাম, নামটার দাম। সো দেখো, যেখানে ইন্ডাস্ট্রি আছে, যেখানে টেকনোলজি আছে, যেখানে তোমার হচ্ছে ইকুইপমেন্ট আছে, তোমার যন্ত্রপাতির বিষয় আছে, দেখবা এটা তো বুদ্ধির খেলা। তো এটা খুব ডেভেলপ, খুব টাকায় অনেক বেশি। এই জন্য প্রমোদ চৌধুরী বলছে, যে জাতি জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতির ধনের ভারে অভাবানী। অর্থাৎ মাথায় যে জাতির কিছু নাই, ওই জাতির পকেটেও টাকা নাই। বুঝছো কথা? আর যে জাতির এই জায়গাটা খুব রিচ, সে পকেটে টাকা অটো আসবে। তুমি বাংলাদেশে ফেসবুক গুতাচ্ছ, টাকা পাচ্ছে মার্ক জাকারবার্গ, ইন্টারেস্টিং। তুমি গুগলে কিছু একটা সার্চ করছো, টাকা পাচ্ছে ল্যারি পেজ এবং সের্গি ব্রিন, গুগলের যে মালিক। কেন ভাই? কারণ তারা এমন সিস্টেমে ডেভেলপ করছে যে তুমি যেখানেই থাকো না কেন, টাকা তার কাছে যাবেই। সো দিস ইজ দ্য কারিশমাটিক সিনারিও অফ টেকনোলজি অর ইন্ডাস্ট্রি। বুঝছো? এগুলো তোমাদের এই জন্য এগুলো বলছি ভাইয়া, যে তোমরা আমাদের অ্যাসেট, তোমরা বড় হবা তো, তোমরা যেন এগুলোকে ভাবো, তোমরা যেন এটার বিকল্প তৈরি করো, তোমরা যেন কিভাবে টেকনোলজিকে আরো বেশি ডেভেলপ করা যায় সেই জায়গাকে তোমরা যেন প্রপারলি লিড দাও। এই জন্য তোমাদেরকে বড় বড় স্বপ্নগুলো দেখানো। ইনফ্যাক্ট বার্গারের মতো একটা জিনিস, বার্গার তো যে কেউ 2 ঘন্টা ট্রেনিং দিলে বানাইতে পারবে, তাই না? এই বার্গার, ম্যাকডোনাল্ড যে পরিমাণে বার্গার বিক্রি করে, ওই যে বললাম পৃথিবীর বহু দেশ আছে, তার জিডিপি ম্যাকডোনাল্ডের বার্গারের 1 বছরের টার্নওভারের সমান হবে না। পৃথিবীর বহু উড়োজাহাজ কোম্পানি আছে যার তোমার 1 বছরের টার্নওভার থেকে বার্গার আলা টার্নওভার বেশি 1 বছরে। বুঝছো? সো বিজনেস, দিস ইজ দ্য মেইন থিং, মানি মেকিং। ওকে ভাই? সো আমাদের এই শিল্প খাতের ক্রমবর্ধমান
যে গুরুত্ব বা শিল্প খাতের যে বর্ধমান গুরুত্ব এটা বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে? কারণ আগের থেকে আমরা এখানে তোমার কিছু কিছু জায়গা ডেভেলপ করছি। খুব যে এটাকে ডিপেন্ডেন্ট হয়ে আমরা চলতে পারছি ব্যাপারটা এমন না, কারণ আমাদের ভারী শিল্প নাই বললেই চলে, তাই না? আমাদের গার্মেন্ট আছে, সেটাও কিন্তু বিদেশি নির্ভর। আমরা জানি না, আমরা গর্বে বুক ফুলায়া ব্যাপক খামা বাঙালি তো, আমাদের গার্মেন্টস শিল্প যে বিদেশ নির্ভর এটা আমরা জানি না। কেন জানি না? কারণ গার্মেন্টসে আমরা তৈরি পোশাক বিক্রি করছি, বিদেশে টাকা আনতেছি, সেটার যে কাঁচামাল, গার্মেন্টসের কাঁচামাল কই থেকে আসে? মানে একটা জিনিস উৎপাদন করার জন্য যেটা কিনে আনতে হয় সেটাকে কাঁচামাল বলে। তো আমি যে সুতা আমার লাগে, তারপরে আমার যে তোমার কাপড় লাগে গার্মেন্টস এর জন্য, এগুলো আমাকে বিদেশ থেকে কিনতে হয়। এটা আমি জানি না কিন্তু। আমার বিজনেসটা কই? আমি বিদেশ থেকে 5 টাকার কাঁচামাল কিনে নিয়ে এসে আমার দেশে উৎপাদন উৎপাদন করে এটার খরচ পড়লো 8 টাকা, আমি 10 টাকা সেল করি, ওই 2 টাকা আমি প্রফিট করি, এটা আমার প্রফিট। কিন্তু ওই যে 5 টাকা কিন্তু আমার বিদেশে পাঠায়, তারপর আমাকে 2 টাকা প্রফিট করতে হচ্ছে, এটা আমরা দেখতেছি না কিন্তু। এখন এই ইন্ডাস্ট্রিটা আমার দেশে গড়ে উঠছে কিভাবে? বিদেশিরা তুলে দিছে তাই। তারা না দিলে আমরা পারতাম না। কিরকম? আমার দেশে শ্রম খুব সস্তা। এটা গার্মেন্টসে একটা মেয়ে, একটা গার্মেন্ট কর্মী 5,000 6,000 টাকায় এক এক মাসে কাজ করে। এখন ইউরোপে আমেরিকার মতো দেশে এখানে পার আওয়ারে তারা হচ্ছে টাকা হিসাব করে, তাই না? এখন অর্থাৎ সে যদি 1 ঘন্টা কাজ করে, তাকে তোমার হচ্ছে $30 $50 করে দিতে হয়। তো $50 বা $30 দিলে বাংলাদেশি টাকা 1 ঘন্টার জন্য $50 মানে 5,000 টাকা, বা $30 মানে 3,000 টাকা। এখন যদি কোনো মেয়ে বা কোনো কর্মী যদি ধরো একদিনে 6 6 ঘন্টা কাজ করে, তাইলে 6 × 30 কত? 5 × 30 100, 120, 6 × 30 হলো তোমার 4 × 30 120, 5 × 30 150, 6 × 30 80। মানে বুঝতেছো অবস্থাটা? তার দিতে হবে একদিনে 15 থেকে 18 হাজার টাকা বেতন। তো ওই জন্য তারা দেখলো যে যেসব দেশে বিদ্যুৎ এবং শ্রম সস্তা, সেই দেশে ইন্ডাস্ট্রি গুলো তৈরি হোক, তারা তৈরি করে আমরা কিনে নিয়ে আসবো। অর্থাৎ বাংলাদেশে মনে করো গার্মেন্টস নিয়ে আইসা একটা টি শার্ট, খুব ভালো করে বুঝো কেন আমরা ধরাটা খাইছি। একটা টি শার্ট বাংলাদেশে ধরো কাঁচামাল নিয়ে আইসা শ্রমিকের খরচ দিয়ে, তারপরে বিদ্যুৎ টিদ্যুৎ খরচ সমস্ত কিছু মিটাইয়ে যিনি গার্মেন্টস এর মালিক, তিনি বাইরে বিক্রি করার সময় উনি কিছু প্রফিট করেন। ধরো সে টি শার্টটা সে উৎপাদন করছে সব মিলে $20, হ্যাঁ, 2,000 টাকায়, তখন সে $25, 2,500 টাকায় সে ধরো বিক্রি করে দিছে। এখন এডিডাস বা নাইকি এটা কিনে নিছে, নিয়ে এসে বিক্রি করতেছে $35। তা আমার মালিক এত প্যারা খায়া সে লাভ করছে $5। এডিডাস নিয়ে তার দেশে এটা বিক্রি করতেছে, বা সে যেখানে বিজনেস করে সেখানে সে এডিডাস শুধু আমার কাছ থেকে কিনে নিয়ে ট্যাগ লাগাই দিয়ে, এডিডাসের ট্যাগ লাগাই দিয়ে সে লাভ করে ফেলছে $10। এখন এডিডাস যদি এই প্রোডাক্ট তার দেশে উৎপাদন করতে হয়, তখন উৎপাদন খরচই পড়বে $40। $10 তার প্রফিট করার জন্য তাকে সেল করতে হবে $50। এখন যেটা $50 দিলে পাবলিক কিনবে না, তো সে এডিডাস এত প্যারা কেন নিবে? $40 উৎপাদন করে তারপরে সে $50 কেন সেল করবে? তখন সে আমার মতো দেশ যেগুলো আছে, বাংলাদেশ, ভিয়েতনাম, চায়না, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, যারা কম টাকায় করবে তাদের দিকে এগুলোকে ঠেলে দিয়েছে যে, হ্যাঁ তোমরা তোমরা করো, তোমরা করো, অসুবিধা নেই, তোমাদের থেকে আমরা টাকা দিয়ে নিয়ে আসবো। তখন আমি এসে উৎপাদন করলাম, আমি $25 সেল করে আমি $5 পায়া খুশি। ও আমার হাত থেকে নিয়ে অটো বিক্রি করে $10 প্রফিট করে ফেলছে, এতে এডিডাসও খুশি, তার ভোক্তা যারা তার কাস্টমার সেও খুশি, আমিও খুশি। বুঝছো এবার রিয়েলিটিটা কি? তো তারা যদি না চাইতো আমার দেশে ইন্ডাস্ট্রি হইতো না। তোমার কি ধারণা ওরা কাপড় বানাইতে পারে না তাই আমাদের থেকে কিনে? ব্যাপারটা এটা মনে করছো না? স্যুটটাই যেটা পরার জিনিস, এটা কি আমরা শিখছি আগে না ওরা শিখছি আগে? বলো। তো টেকনোলজি তো ওদের। তো ভাইবো না যে ওরা পারে না তাই তোমারে দিছে, ওরা পারে, ওরা করে না। ওরা তোমারে দিয়ে করায়, তারপরে কিনে নিয়ে যায়। তুমি এত কষ্ট করে $5 ইনকাম করে খুশি থাকো, তো তুমিও খুশি, তারাও খুশি। বুঝছো কাহিনীটা? এগুলো বুঝতে হবে, হ্যাঁ। এই জন্য তোমরা বড় হলে এগুলো নিয়ে ভাববা। এরপরে শিল্প খাতের প্রকৃতিতে কি কি আছে, শিল্প খাতে কোন কোন জিনিস আমরা এখানে উৎপাদন করি, সেটা নিয়ে একটা আলোচনা। এরপরে আমাদের ইকোনমির আরেকটা বড় বৈশিষ্ট্য আছে, যেটা এখন বললে আবার তোমরা মন খারাপ করে ফেলবা যে ভাইয়া এটা বলেন কেন, তাই না? আমাদের জনসংখ্যা এন্ড আমাদের শিক্ষা, এই দুইটা জিনিসকে যদি তুমি একটু দেখো, আমাদের যে পরিমাণ ম্যান পাওয়ার, সেই লেভেল আমরা তাদেরকে শিক্ষিত করতে পারিনি। যার কারণে একটা দক্ষ শ্রমিক আমরা দুনিয়ার সরকারে বকা দিয়া গালাগাল দিয়ে একাকার করে দিই, কিন্তু এটা বুঝতে পারি না যে এটা আসলে আমাদের এখানে কত বড় দায় আছে।
একটা ভারত থেকে একটা দক্ষ শ্রমিক ধরো সে গেল মিডল ইস্টে, গিয়ে সে টাকা ইনকাম করতেছে পার মাসে ধরো 1 লাখ। আর আমার দেশের অদক্ষ শ্রমিক, সে কোনো স্কিল জানে না, শিক্ষা দীক্ষা বলতে কিছু নাই, এবিসিডি কইতে পারে না, সে গেছে ওখানে গিয়ে একটা কাজ করছে, সে বেতন পাচ্ছে হচ্ছে তোমার 40,000। তখন আমি বলি ইন্ডিয়ানরা বেশি বেতন পায়, আমি কম পাই, আমি দোষ দিচ্ছি, এটা একটা দোষ। হ্যাঁ, বাস্তবতায় কিছু বেতন বৈষম্য আছে, সেটা সত্য। ইন্ডিয়ানরা একই কাজ করলে অনেক সময় আমরা 40 পাই, ওরা 60 পায়, এটাও সত্য। কিন্তু ওরা তো সার্বিকভাবে আগায়া, দক্ষতার যে পোস্ট গুলো আছে, ওই পোস্টের 90% তো ওদের দখলে, এই জন্য ওদের দাপট বেশি। ওদের দেশ বড়, ওরা মানুষ ওদেরকে দক্ষতা লোক বেশি দিচ্ছে। মিডল ইস্টের প্রচুর পরিমাণে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, শিক্ষক আছে, ইন্ডিয়ান, ভারত থেকে গেছে। সো দক্ষ শ্রমিকের বা দক্ষ মানুষের একটা বড় অংশ ভারত তাদেরকে দিয়ে রাখছে। দেরি হয়ে তারা ভারতকে তোয়াজ করবে, আমি দিতে পারলে তো আমাকেও করতো, তাই না? এখন আমি দিতে পারি না, আমি সব থেকে মূর্খ যেটা ওরে বিদেশে পাঠাই। দেশে কোনো কাজে লাগে না, গায়ে শক্তি আছে, তুমি যে কাজ করো, ও যায় সেখানে গাদার মতো খাটে। বুঝছো কাহিনীটা? সো এই যে আমার জনসংখ্যার শিক্ষার যে নিম্ন হার, আমি যে আমার জনসংখ্যাকে এস বানায় রাখছি, তারা যে আমি অ্যাসেটে রূপান্তর করতে পারি নাই। জন্মগতভাবে সব মানুষ এস, তারপরে তার এডুকেশন দিলে, তার ট্রেনিং দিলে, তারপরে সে কি হয়, তারপরে সে হয় অ্যাসেট বা সম্পদ। তোমাদের আগের পর্বে বলছিলাম, আমার এক বন্ধু বলছে এই কথাটা, আমার ভালো লাগছে কথাটা শুনে। আমরা সবাই ভাই বোন এস, গাধা। আমাদেরকে এডুকেশন দিলে এবং ট্রেনিং দিলে আমরা অ্যাসেটে রূপান্তরিত হই। দিস ইজ দ্য বিউটি। সো এই জিনিসগুলো বুঝতে হবে, আমরা সেগুলো করি না। আমাদের জনসংখ্যা ঊর্ধ্ব হার, জন্মের ভালোই হার, এবং শিক্ষার অবস্থা খুব একটা ভালো না। আর এখন তো শিক্ষা পদ্ধতি নিয়েও ব্যাপক কথা উঠছে। এরপরে আমাদের একটা বেকারত্ব, একটা বড় চ্যালেঞ্জ, এটা আমাদেরকে পুরা বিপদের মুখে ফেলাই দিছে। কারণ আমরা অনেকেই কাজ খুঁজে পাই না, পড়াশোনা করছি, উপযুক্ত কাজ নাই, আবার অনেকে ছোট কাজ করতে চাই না। বেশি জনসংখ্যা, সে বসে বসে খাচ্ছে, এটা বেকার। এবং সে একটা মানুষ কোনো উৎপাদন করতেছে না, না দ্রব্য না সেবা, কোনো কিছু উৎপাদন করে না, কিন্তু জিডিপির একটা অংশ সে খাচ্ছে। সে খায়, খায়া সে উড়াই দিচ্ছে, বুঝছো কথাটা? কিন্তু সে কোনো উৎপাদনের সাথে জড়িত না। তাহলে সে যে উৎপাদনের সাথে জড়িত না, দেশে বসে সে খাচ্ছে, এটার মাসুল কে দিবে? এটার সার্বিক প্রভাব দেশের ইকোনমির উপরে পড়ে। এরপরে আমাদের যে মাথাপিছু আয়, এটা খুব কম। মাথাপিছু আয় কম। তারপরে আমার জীবনযাত্রার যে মান, সেটা ভালো না। আমার অর্থনীতির এটা একটা তোমার প্রকৃতির একটা দিক। এখন তো ঢাকা পৃথিবীর অন্যতম মাহাঙ্গা শহর। মাহাঙ্গা বুঝো? ডাকাতের শহর, এক্সপেন্সিভ। কারণ গরুর মাংসের কেজি 800 টাকা, খাসির মাংসের কেজি 1000 টাকা, আর গোলালু এখন 50-60 টাকা। আলু, যেটা বাংলাদেশ উৎপাদনে মনে হয় তৃতীয় অবস্থানে। সো এত এক্সপেন্সিভ। এবং ঢাকার বাসা ভাড়া তো বুঝতেই পারো, তো ভালো এরিয়া থাকতে গেলে মোটামুটি একটা ফ্যামিলির জন্য যে 1000-1500 স্কোয়ারের বাসা লাগে, সেটার জন্য তোমাকে 25-30 হাজার টাকা খরচ করতে হবে। দিস ইজ হিউজ, তাই না? সো এটা কেন হইলো? এটা হওয়ার নানান কারণ আছে। আমাদের মাথাপিছু আয় কম, আমার জীবনযাত্রার মানও খারাপ। এই কারণে, বুঝতে পারছো কথাটা? আমরা ব্যালেন্স করতে পারতেছি না। এরপরে আমাদের সঞ্চয়ের দিকে আমরা অত বেশি মনোযোগী না, আমরা মূলধন গঠন বিনিয়োগের দিকে আমরা অত বেশি মনোযোগী না। এরপরে আমাদের যে অবকাঠামো, এটার একটা বিশাল দুর্বলতা আছে। আমাদের অবকাঠামোর দুর্বলতা, অবকাঠামো মানে কি? আমরা যত জিনিস ইউজ করি, বিল্ডিং, রাস্তাঘাট, হ্যাঁ, তোমার কলকারখানা, এই সব কিছুকে একসাথে বলা ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো। মানে তুমি যা যা তোমার চোখের সামনে দেখো, যোগাযোগও তার মধ্যে পড়ে। দেখো, রংপুরে একটা ফুলকপি সিজনের দাম হচ্ছে ধরো 10 টাকা। এখন রংপুরের কৃষক যদি 4 বা 5 ঘন্টায় ঢাকায় এটাকে নিয়ে আসার গ্যারান্টি পাইতো, তাহলে সে রিস্ক নিয়ে ঢাকায় নিয়ে চলে আসতো, নিয়ে এসে সেটাকে বিক্রি করতো 20 টাকা। এবং আমি এজ এ কাস্টমার সেটাকে তোমার 25 বা 30 টাকায় কিনতাম। আমি তো 30 টাকা এমনিতেও কিনি, কোনো সমস্যা নাই, আমার কিনতে হয়। কিন্তু ঘটনাটা ঘটে উল্টা। রংপুরে কৃষক 10 টাকায় সেল করে, তার কাছ থেকে মজুতদাররা কিনে, তারা মাঝখানের আবার 10 টাকা লাভ করে কারণ বাজার নিয়ে এসে বেচে ঢাকা, আর আমি 30 টাকায় কিনি। তাহলে কৃষকের উৎপাদন খরচ হয়তো 8 টাকা, সে লাভ করছে 2 টাকা, কখনো সে লুজারও হয়। এখন যদি কৃষক নিজে সেটাকে ঢাকায় নিয়ে আসতে পারতো, সেক্ষেত্রে সে এখানে প্রফিট করতে পারতো 10 টাকা অথবা 12 টাকা। এতে করে রংপুরে যে প্রান্তিক কৃষক আছে,
যিনি কৃষিকাজ করে আমার মুখে জীবিকা তুলে দেওয়ার কাজ করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন, ওই পরিশ্রমী মানুষটা বেনিফিটেড হইতেন, যেটা হচ্ছে না। এই জন্য ধনী গরিবের বৈষম্য বাড়তেছে। বুঝতে পারছি বিষয়টা? এটার মূল কারণ হচ্ছে অবকাঠামোগত দুর্বলতা। আমার রাস্তাঘাট এমন না, রংপুরের কৃষক রাতের বেলা ট্রাক ওখান থেকে স্টার্ট করলে সে জানে না আদৌ সকালে এসে পৌঁছাবে কিনা, বা প্রচুর সময় লাগে। যদি এমন হইতো তাইলে তো সে এটা নিজে নিয়ে আসতো। বিকাল বেলা সে হয়তো ধরো কাইটা 4টা বাজে গাড়ি রওনা দিয়ে দিত, 5টা বাজে রওনা দিয়ে দিত, 6টা 7টা 8টা 9টা 10টার মধ্যে ঢাকায় পৌঁছে যেত। সে সমস্ত কিছু করে রাতের গাড়িতে আবার সকালে বাড়ি চলে যেতে পারতো, কিন্তু সেটা আমি পারছি না। তবে আসার কথা হচ্ছে, বিগত বেশ কয়েক বছর বাংলাদেশে অনেক ডেভেলপমেন্ট আসছে। পদ্মা সেতু ওপেন হওয়া, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল ঢাকার মধ্যে, ঢাকা চিটাগাং যে সড়ক পথ আছে এটা হয়ে গেছে 4 লেন, ঢাকা চিটাগাং রেল লাইন হচ্ছে 4 লেনের কাজ চলছে। তারপর রংপুর পর্যন্ত উত্তরবঙ্গের 4 লেনের কাজ যথেষ্ট অ্যাডভান্স এখন। তো তুমি যখন অবকাঠামোকে ঠিক করতে পারবা, তুমি যখন প্রচুর পরিমাণে হিমাগার বা তোমার সংরক্ষণ করার মতো জায়গা তৈরি করতে পারবা, কৃষিজ পণ্য, বা তুমি যখন ইন্ডাস্ট্রি করার জন্য ঠিকঠাক বিল্ডিং বানাইতে পারবা, রানার প্লাজার মতো এগুলো ধসবে না, হ্যাঁ, তখন তুমি মাল্টিপারপাস ইউজ তৈরি করতে পারবা। কিন্তু সেটা আমরা পারি না। এটা আমাদের জন্য বড় ধরনের একটা কি বলবো, ইকোনমির জন্য এটা একটা খারাপ সংকেত বলতে পারো। এরপরে আমরা বৈদেশিক সাহায্য নির্ভর। এটা আমাদের জন্য একটা লজ্জার কথা, তাই না? এখন সাহায্য নির্ভর না হয়েও আমরা পারি না, কারণ আমাদের যে উৎপাদন এবং আমাদের যে ব্যয়, আমাদের যে ভোগ, সবকিছু মিলে এখানে একটা ইমব্যালেন্স তৈরি করে রাখছে, যার জন্য আমাকে বিদেশ থেকে সাহায্য নিয়ে আসতে হয়। তারপরে আমার যে বৈদেশিক বাণিজ্যের যে ইমব্যালেন্স, এটা একটা বড় জায়গা। আমরা বাণিজ্য ঘাটতিতে আছি, সহজ কথা লিখে দিলাম, বাণিজ্য ঘাটতি। কেন বাণিজ্য ঘাটতি? মানে আমি 10 টাকা কি করি, রপ্তানি করি, আর আমি 15 টাকার জিনিস আমদানি করি। এখন দেখো তো, আমি রপ্তানি যদি 10 টাকার করে 10 টাকার জিনিস আমদানি করতাম, সমান সমান ছিল। আর 10 টাকা যদি আমি রপ্তানি করে 5 টাকা আমদানি করতাম, তাহলে 5 টাকা আমার পকেটে থাকতো। কিন্তু উল্টা আমাকে কি করতে হচ্ছে, -5-এ থাকতে হচ্ছে। এই বাণিজ্য ঘাটতিটার কারণে আমি আমার যত জিনিস লাগে, সেটা প্রযুক্তিগত জায়গা হোক আর যেটাই হোক, আমি প্রপারলি সবকিছুকে প্রোডাকশনে নিতে পারি না। নিতে না পারার কারণে আমার এই ইমব্যালেন্সটা আমার ইকোনমিতে তৈরি হয়েছে। বুঝছো কথাটা? এই জন্য আমি বৈদেশিক সাহায্য নির্ভর, এবং আমার কিছু জিনিস আছে আমাকে বিদেশ থেকে আনতেই হবে, আমার উপায় নাই। তো উপায় যেহেতু নাই, এটার বিকল্প আমি তৈরি করতে পারবো না। ফর এক্সাম্পল, আমার পেট্রোলিয়াম লাগবে, আমার জ্বালানি লাগবে। তো আমার এমন একটা খাত কেমন ভাবে ডেভেলপ করা উচিত, যাতে করে আমি প্রপারলি এই জ্বালানির খরচ বা পেট্রোলিয়ামের খরচ প্রপারলি মিটাইতে পারি, বাট সেটা আমি করতে পারছি না। তারপরে আমার আরেকটা বড় সমস্যা হচ্ছে প্রকৃতি বা নেচার। হ্যাঁ, প্রকৃতির বিরূপতা আছে আমার অর্থনীতির উপরে প্রভাব ফেলে। আমার কৃষি পানির তলে তলায়া যায়, আমার বন্যা এসা ঘর বাড়ি নিয়ে যায়, আমার খরা সব শেষ করে ফেলে, আমার ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গের মানুষের জীবন তছনছ করে দিচ্ছে। So, আমার ইকোনমির একটা অপ্রত্যাশিত ব্যয়, তোমাদেরকে আগের পর্বগুলোতে প্রায় দেখাইছি, সরকারের কিছু অপ্রত্যাশিত ব্যয় থাকে। কারণ সরকার জানে না এবছর বন্যা হবে, বা সরকার এটাও জানে না বন্যা কত বেশি হবে, বা এটাও জানে না সরকার যে আগামী 2 মাস পরে ঘূর্ণিঝড় আইসা তার 500 কোটি টাকার ক্ষতি করে ফেলবে, এটা সে জানে না। তো কিছু টাকা তার রাইখা দিতে হয় এই জাতীয় জিনিসের জন্য, যেটাকে সে উন্নয়ন কাজে ব্যয় করতে পারে না। এই প্রকৃতির বিরূপ আচরণ আমাকে, আমার ইকোনমিকে হ্যাম্পার করে, তাই না? ওই ওই যে আমি যে ক্ষতিটা আমার হয়, সেটাকে আমি আর পরে কাটাইতে পারি না। এরপরে প্রাকৃতিক এবং মানব সম্পদের আমি প্রপার ব্যবহার করতে পারি না, অর্থাৎ সম্পদের সুষ্ঠু ব্যবহারের অভাব আছে। আমার 2 রকমের সম্পদ, আমার প্রাকৃতিক সম্পদ প্লাস আমার মানব সম্পদ, আমি কোনোটারই প্রপার ব্যবহার করতে পারছি না। কেন করতে পারছি না? কারণ আমার সেই সুযোগ নাই। আমার মানুষগুলো স্কিল না, যে তাদের ওই দক্ষতা আমার ওইভাবে তৈরি করতে পারে না, যেটাকে আমি প্রপারলি ইউজ করবো, 1 নম্বর। দ্বিতীয়ত, আমার প্রাকৃতিক প্রচুর পরিমাণে অপরচুনিটি আছে, যেটাকে আমি ইউটিলাইজ করতে পারি না। কিরকম সেটা? আমার প্রাকৃতিক অপরচুনিটি গুলো কেমন? দেখো, বঙ্গোপসাগরের আমাদের মালিকানা কতটুকু জানো এটা তোমরা? বঙ্গোপসাগরে আমরা 1,18,000, 1,18,000, খুব সম্ভবত 812 কি এরকম একটা, হ্যাঁ, আমি শিওর না, 1,18,000 এরকম। তারপর এই ফিগারটা আমার কম বেশি হইতে পারে, 812 যেখানে লিখছি, তবে 1,18,000।
তো এখন একটু খেয়াল করো যে আমার যে এত বড় রিসোর্স এখানে পড়ে আছে, যেটাকে আমি যদি আমার ইকোনমির জন্য ব্যবহার করি, যেটাকে ইংরেজিতে ব্লু ইকোনমি বলা হয়, তো আমি কিন্তু সেটা পারছি না। আমি সেটা পারছি না কেন? আমি পারছি না কারণ আমার সেই লেভেলের ইয়ে নেই, তোমার আমার ইকুইপমেন্ট নাই, আমার সেই রকমের দক্ষ মানুষ নাই, আমার সেই লেভেলের তথ্য প্রযুক্তির কত তোমার আহ, উৎকর্ষ আমি এখন পর্যন্ত অর্জন করতে পারি নাই। যেহেতু আমি পারি নাই, সেহেতু আমার এগুলো মেনে নিতে হচ্ছে, তাই না? তো এখন বঙ্গোপসাগরের এই যে বিশাল, যে ম্যাসিভ যে অপরচুনিটি, ওখানে বলতে গেলে তোমার সোয়াচ অফ নো গ্রাউন্ডকে মাছের খনি বলা হয়। ওখানে 450 প্রজাতির, হ্যাঁ 812 লিখেছিলাম আমি। এটা হলো বঙ্গোপসাগর, আমাদের আমাদের আয়তন হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার, তাই না? মাথা একেবারে এখনো নষ্ট হয়ে যায় নাই, ভালোই আছে। 1,18,813 বর্গ কিলোমিটার, এটা আমাদের আয়তন, প্রায় আরেকটা বাংলাদেশের সমান। 1,47,570 আমাদের ভূখণ্ড, 1,18,813 বর্গ কিলোমিটার আমাদের বঙ্গোপসাগরের সীমানা, আমাদের মালিকানায়। সেখানে মাছের কত বড় সম্ভাবনা জায়গা তৈরি হয়ে আছে আমরা জানি না, আমরা সেটাকে কাজে লাগাইতে পারতেছি না। আমাদের তেল গ্যাস আছে, ওই বঙ্গোপসাগরের প্রায় 26টা ব্লক আছে, 26টা ব্লক আমরা অলরেডি আইডেন্টিফাই করছি, যার ম্যাক্সিমাম ব্লকে খনিজ আছে, আমরা জানি এটা। কিন্তু আমরা সেগুলোকে ইউটিলাইজ করতে পারছি না, এই জন্য এটার একটা ব্যবহারের অভাব আছে, যেটা আমাকে ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি, সমুদ্রের ইকোনমিকে নীল অর্থনীতি বলে, সমুদ্রের পানি নীলটাই সমুদ্র কেন্দ্রিক যে অর্থনীতি, সেটাকে নীল অর্থনীতি বলে। সেই ইউটিলিটি আমি কাজে লাগাতে পারছি না, এটা আমার একটা বড় রকমের ব্যর্থতা। তো আমি কৃষিক্ষেত্রের বৈশিষ্ট্য যখন বলছি, কৃষিক্ষেত্রের অনেক রকমের চ্যালেঞ্জ যেগুলো আছে সেগুলো ভাইয়া কিন্তু বলছি, দেখো মনে করে দেখো মিলছে কিনা। আমাদের যে চ্যালেঞ্জ গুলো আছে, প্রতিবন্ধকতার কারণগুলো আছে, সেগুলো কিন্তু অলরেডি বলে ফেলছি। একটা আছে আমার ঐতিহাসিক কারণ, একটা হিস্ট্রিক্যাল লিগ্যাসি আছে। আমরা দীর্ঘকাল উপনিবেশিক শাসনে থাকার কারণে, পরবর্তীতে পাকিস্তানের হাতে শোষণের কারণে আমরা এমনিতেই পিছিয়ে সেই জায়গায়। তারপরে আমাদের প্রযুক্তিগত দুর্বলতা আছে, আমার উন্নত বীজের অভাব আছে, আমার সারের অভাব আছে, আমার দক্ষ শ্রমিকের অভাব আছে, কৃষিক্ষেত্রে যারা কাজ করে তাদের প্রশিক্ষণের অভাব আছে, তাই না? এই জায়গাগুলোতে আমি অলরেডি পিছিয়ে আছি অলরেডি। এরপরে শিল্প ক্ষেত্রে যদি আমি আমার যদি কিছু প্রতিবন্ধকতার কথা বলি, দেখো অলরেডি বলে আসছি, আমার অবকাঠামো নাই, আমার এখানে প্রযুক্তির ব্যবহার আমি প্রপারলি করতে পারছি না, তাই না? এবং শিল্পে আমাদের যেটা বড় অসুবিধা, সেটা হলো আমার দক্ষ শ্রমিকের এবং দক্ষ জনবলের অভাব। তুমি খুব অবাক হবে যে ভারত পৃথিবীতে যেসব দেশ থেকে রেমিটেন্স নেয়, সেই হিসাবে আমরা খুব সম্ভবত পঞ্চম তাদের কাছে। বুঝো নাই? আমরা সব থেকে বেশি রেমিটেন্স পাই সৌদি থেকে, তাই না? আমরা অর্থাৎ আমরা বিদেশ থেকে যে টাকাটা আমরা পাই, আমাদের শ্রমিকরা পাঠায়, তো সৌদি থেকে বেশি পাই। তারপরে ধরো দুবাই, ওমান, আমেরিকা, এরকম লিস্ট আছে। তো আমেরিকা, ইন্ডিয়া যেসব দেশ থেকে রেমিটেন্স তাদের দেশে নিয়ে যায় কাজ করে, সেই হিসেবে আমরা পঞ্চম। তাহলে কত বেশি টাকা আমাদের দেশে ইন্ডিয়া নিচ্ছে? ইন্ডিয়া নিয়ে তো কম টাকা নেয় না, কম টাকা নিয়ে তো আর পঞ্চম হয় না তাদের হিসাবে। তো ইন্ডিয়ান প্রচুর শ্রমিক বাংলাদেশে কাজ করতেছে, বড় বড় কলকারখানা, মিল ইন্ডাস্ট্রি গুলোতে। আমরা তাদেরকে নিয়ে এসে কাজ করাইতে হচ্ছে, কারণ আমাদের দক্ষ শ্রমিক নেই এবং টাকা তাদের দেশে হাওয়া করে চলে যাচ্ছে। এটা আমার একটা বড় রকমের দুর্বলতা বলতে পারো। আমি কাজ জানি না কিছু, আমার কোনো দক্ষতা নাই, আমি হাউকাউ করতেছি, বাংলাদেশে কাজ নাই, আমার কি হবে, ইত্যাদি ইত্যাদি। এরপরে আর্থসামাজিক কিছু প্রতিবন্ধকতা আছে, কিছু সামাজিক সমস্যা আছে, আমার কিছু এমন সিচুয়েশন সমাজে তৈরি হয়ে আছে, বা বিশেষত আমাদের যে ইকোনমি, সেটা অনেক ক্ষেত্রে বলা যায় এটা নারী বান্ধব না। নারী বান্ধব না কেন? নারী বান্ধব না কারণ মেয়েদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ বা নিরাপদ পৃথিবী ইনফ্যাক্ট আমরা এখনো তৈরি করতে পারিনি। তো অন্যান্য দেশের চিত্রের তুলনায় আমাদের দেশে মেয়েদের নিরাপত্তাটা তো আরো কম, ঠিক না? এটা খুব আঘাত লাগার মতো বিষয় কিন্তু। তো একটা দেশের মোট জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠীকে তুমি ঘরে বসায় রাখছো, তারা কাজে আসতেছে না। আর তো অর্ধেক জনশক্তি তার ম্যান পাওয়ার নিয়ে কাজ করতেছে, সেখানেও সবাই প্রপার না। তো ওই দেশ ডেভেলপ করবে কিভাবে? সময় লাগবে না অনেক। বুঝতেছো বিষয়টা? একটা দেশের অর্ধেক জনগোষ্ঠী তো নারী আমাদের দেশে, তাই না? তো তুমি তোমার ম্যান পাওয়ারের অর্ধেককে যদি উৎপাদন কাজে না লাগাও, তারা প্রপারলি যদি তোমাকে এখানে হেল্প না করে, কোঅপারেট না করে,
আর বাকি অর্ধেক দিয়ে তুমি কাজ করতেছো। তো তোমার একটা কান বেগম রোকেয়া বলছিলেন, কল্পনা করুন আপনার একটা কান হাতির কানের মতো বড়, আর একটা কান খরগোশের কানের মতো ছোট। আপনার একটা গাড়ি আছে, যে গাড়ির একটা চাকা ট্রাকের চাকার সাইজে, আর একটা চাকা ধরেন খেলনা গাড়ির সাইজে। তো ওই গাড়ির ব্যালেন্স কেমন হবে? আপনার একটা কান যদি হাতির মতো হয়, একটা কান যদি খরগোশের কানের সাইজে হয়, আপনারা দেখতে কেমন লাগবে? অদ্ভুত লাগবে না? তো বড় বলতে উনি বুঝেছে যে পুরুষ সমাজের বড় ভূমিকাটা ঠিকঠাক আছে, নারীরা কত পিছানো। তো পাশাপাশি দেখো একটা সমাজ এরকম করে কাত হয়ে আছে, কত বেশি ইমব্যালেন্স ওই সমাজে, বুঝছো, অনেক বেশি ইমব্যালেন্স। তো আমরা আমাদের জনগোষ্ঠীর যারা আমাদের হাতে আছে তাদেরকে আমরা প্রপারলি কাজে লাগাইতে পারতেছি না। সো এটাও আমাদের জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ। তা আমরা যদি সেগুলোকে ওভারকাম করতে চাই, তাহলে আমরা পলিসি মেক করবো প্রপারলি, যে পলিসি দিয়ে কাজ করলে আমরা নীতিগত ভিত্তিটাকে যদি মজবুত করতে পারি। আমি কিছু পদক্ষেপ নেব উন্নয়ন করার জন্য, সরকার অলরেডি নিছে, যেগুলো নিয়ে কাজ হচ্ছে। এগুলো অর্থাৎ ইন্ডাস্ট্রিতে, কৃষিতে, সেবা খাতে, সার্ভিসের জায়গাগুলোকে ডেভেলপ করতে পারলে মানুষ সরকারের কাছ থেকে, দেশের কাছ থেকে সেবা নিবে। কারণ আমরা অনেক সময় বিদেশি কোম্পানির দ্বারস্থ হই। আমার দেশে যদি কোম্পানি কাজটা করে দিতে পারে, তুমি এটা কোনো নির্মাণ কাজে ধরো, সোনা হাইড্রো একটা বিদেশি কোম্পানি, তাকে কাজ দিছো 10,000 কোটি টাকার কাজ বা 5,000 কোটি টাকার কাজ, সে নিয়ে গেল কাজটা, সে তো এখানে প্রচুর প্রফিট করবে। এটা যদি বাংলাদেশের আব্দুল মোনেম করতো, তাদের তাদের প্রযুক্তি আছে, তারা করলে তো তারাই টাকাটা পাইতো, দেশে থাকতো টাকাটা, কর্মসংস্থান হতো দেশের মানুষের। সো এই বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ মাল্টি রোল অ্যাকশনে তোমাকে যেতে হবে, গেলে তুমি এই জায়গাগুলো কি কি করতে পারো, সলভ করতে পারো। বুঝতে পারছি? তো এরপরে তোমার চ্যাপ্টারে যেগুলো আছে মোটামুটি এগুলো রিডিং পড়া টাইপের, হ্যাঁ, লেসন এবং থট, এগুলো আশা করি তুমি নিজে পড়লে ঘাটলে ঘাটলে বুঝতে পারবা কিভাবে কি হয়, জীবনযাত্রার সাথে বাদবাকি জিনিসগুলোর কিভাবে সম্পর্ক, কতটা গভীর, ইত্যাদি ইত্যাদি। এটা তোমার আর খুব একটা কিছু করবে না। এখন উন্নত দেশ, উন্নয়নশীল দেশ এবং স্বল্পোন্নত দেশ নিয়ে একটু কথা বলি। যেসব দেশের জীবন মান খারাপ, অর্থাৎ $1,000 নিচে যাদের ইনকাম, তাদেরকে স্বল্পোন্নত দেশ বলে, অনুন্নত দেশ বলে। 1,000 থেকে বোধহয় 8, 10 বা 12 হাজারের মধ্যে যদি থাকে, এটাকে উন্নয়নশীল বলে, আর এর উপরে চলে গেলে সেটাকে উন্নত দেশ বলে। ফিগারটা এরকমই হবে, খুব বেশি দিক সেদিক হবে না। তো আমরা এখন তাহলে উন্নয়নশীল দেশে চলে গেছি বলতে পারো, আমরা সেদিকে যাচ্ছি, উপরের দিকে উঠছি। উন্নয়নশীলের মধ্যে যদি আবার লেয়ার করো, আমরা নিচের দিকে আসি আর কি। কারণ আমরা উন্নয়নশীল, মালয়েশিয়া তো উন্নয়নশীল, সেটা তো উন্নত দেশ না, উন্নত দেশের কাছাকাছি। তো মালয়েশিয়ায় ওদের তো সম্ভবত 12-13 হাজারের কাছাকাছি লেভেলে, অর্থাৎ আমাদের ইনকামের প্রায় 10-12 গুণ বেশি ওদের মাথা পিছু ইনকাম। সো আমরা বড় দাগে একই দাগে, কিন্তু যদি লেয়ার করো উন্নয়নশীল দেশের মধ্যে, আবার আমরা তো নিচের দিকে চলে যাই। সেই জন্য বৈদেশিক বাণিজ্য, তোমার হচ্ছে শিল্পের উৎপাদন, আমদানি রপ্তানি বাণিজ্য, এগুলো সবগুলো যদি প্রপারলি করা যায়, বিদেশি ঋণ এবং অনুদান যেগুলো আসে আমাদের দেশে, সেগুলো যদি দুর্নীতি না হয়, জনগণের প্রপার কল্যাণে যদি সেগুলোকে ব্যয় করা যায়, দেন আমরা একটা ডেভেলপ বাংলাদেশের স্বপ্ন দেখতেই পারি। এটা তো খুব অন্যায় কিছু না, তাই না? বা খুব অপ্রত্যাশিত বা খুব দূরে এমন কিছু না। সো চলো আমরা বহু নির্বাচনী নিয়ে এবার আলাপ করি। আহ নিচের তথ্যচকটি পড়ো এবং পরবর্তী প্রশ্নের উত্তর দাও। মোট দেশজ উৎপাদনে অর্থনীতির খাদ্যের অবদান এক্স ওয়াই, এক্স এর কত, ওয়াই এর কত? উৎপাদনের অংশ এক্স এ হচ্ছে 15.02, ওয়াই হচ্ছে 18.96। আচ্ছা, এক্স এর তুলনায় ওয়াই এর অবদান বেশি হওয়ার কারণ নতুন শিল্প, দেশীয় ধনীদের মুনাফা লাভের আগ্রহ, সরকারের একান্ত প্রচেষ্টা। আচ্ছা, দেখো আমরা প্রশ্ন নিয়ে কথাবার্তা বলি, চলো দেখি কি অবস্থা, এখান থেকে কি পাই আমরা, তাই না? প্রথমত প্রথম যে কোশ্চেনটা, আহ মোট দেশজ উৎপাদনে অর্থনীতির খাদ্যের অবদান, এক্স এর উপর অবদান হচ্ছে 15.02, ওয়াই এর অবদান হচ্ছে 18.96। এখন প্রশ্ন হচ্ছে এক্স এর তুলনায় ওয়াই এটার অবদান বেশি কেন? অর্থাৎ এক্স কত, 15.02, আর ওয়াই কত, 18। তো এটা তোমার ছক থেকে নিচে, একটা তোমার সেবা, একটা হচ্ছে শিল্প। সো কম বেশি যে হয়, এটার কারণ কি? শিল্প, নতুন শিল্প কারখানা স্থাপন, এটা একটা কারণ। দেশীয় ধনীদের মুনাফা লাভের আগ্রহ, সরকারের একান্ত প্রচেষ্টা। তো এখান থেকে উত্তর হিসেবে যদি তোমাকে নিতে বলা হয়, সো আমরা যেগুলো তোমার সব থেকে ক্লোজ অ্যান্সার, সেগুলোকেই তো নিব। তো এখান থেকে দেখো, উম
কারণ হচ্ছে তোমার নতুন শিল্প কারখানা স্থাপন এবং দেশীয় অর্থনীতির মুনাফা লাভের আগ্রহ, এটাই হচ্ছে মূল কারণ। কারণ যদি সরকার প্রচেষ্টা করে তো আর তোমার সবসময় ইন্ডাস্ট্রি তৈরি করে না, বাকি কারণগুলোতে ইন্ডাস্ট্রি তৈরি হয়। সো বাকি দুইটাকে আমরা উত্তর হিসেবে নিতে পারবো, এটাকে নিলাম না। মানে দেশীয় ধনীদের মুনাফা লাভের আগ্রহ এবং নতুন শিল্প কারখানা স্থাপন, এটা নিলাম। সরকারের আগ্রহ এখানে তেমন বেশি প্রভাব ফেলে না। ভারী শিল্পের অন্তর্ভুক্ত কোনটি? লোহা ইস্পাত, বিদ্যুৎ ও সার, লৌহ ও পাট, তারপরে পোশাক ও ইস্পাত। আচ্ছা, দেখো, ভারী শিল্প বললে যে সবসময় তুমি আহ, যে শিল্পগুলো থেকে সবসময় খালি টাকাই বেশি হবে এমন না। শিল্পের ধরন যদি বিবেচনা করো, সেক্ষেত্রে তুমি যদি হিসাব করো, তাহলে ভারী শিল্প মানে হচ্ছে লোহা ও ইস্পাত, রডের ইন্ডাস্ট্রি, এই জায়গাগুলোকে ভারী শিল্প বলা হয়। ক দেশের অর্থনৈতিক চিত্র? জনসংখ্যা 16 কোটি, মোট দেশজ উৎপাদন 25,000 কোটি মার্কিন ডলার, দেশে বসবাসরত বিদেশিদের আয় 2480 মার্কিন ডলার, প্রবাসীদের আয় 5,000 কোটি মার্কিন ডলার। ক দেশটির জিএনপি কত? আচ্ছা, জনসংখ্যা হচ্ছে 16 কোটি, জিএনপি কিভাবে বের করতে হয় তোমাদেরকে গত পার্ট 1-এ ভাই বের করে দেখাইছি, তাই না? সো জনসংখ্যা হচ্ছে 16 কোটি, মোট দেশজ উৎপাদন মানে ওদের জিডিপি হচ্ছে 25,000 কোটি মার্কিন ডলার, দেশে বসবাসরত বিদেশিদের আয় হচ্ছে তোমার 2480 কোটি মার্কিন ডলার, এটা তো তোমার জিডিপিতে আছে। প্রবাসীদের আয় যেটা, সেটা হচ্ছে 5,000 কোটি মার্কিন ডলার। তো এখান থেকে বিদেশিদের আয়টা বাদ দিতে হবে তুমি যদি জিএনপি বের করতে চাও। কারণ জিএনপি বের করতে গেলে তোমার শুধু নাগরিক যারা তাদেরটা ধরে তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তো শুধু নাগরিক মানে হচ্ছে দেশের ভিতরে যেটা দেশের মানুষ আর বিদেশি মানুষ, তো প্রবাসী এটা বাদ দিয়ে দাও। এই 25,000 কোটির সাথে 5 যুক্ত করো, তাহলে কত, 30, সেখান থেকে 2480 বাদ দিয়ে দিলে যেটা বের হয়ে যাবে সেটা হয়ে যাবে তোমার ওই দেশের মানুষের জিএনপি। কথা কি বুঝতে পারছো? তাহলে সেটা হবে 27,520 মার্কিন ডলার, কোটি মার্কিন ডলার। অর্থাৎ জিডিপি হচ্ছে এই যে তোমার সে দেশে যে দেশজ উৎপাদন, জিডিপি হচ্ছে মোট এটা। তো এখানে বিদেশি তো আছে, দেশে বসে তো বিদেশিও আছে, প্রবাসীরাও তো দিছে, তাই না? সো এখন তুমি বিদেশিদের যেটা আছে সেটা বাদ দিতে হবে। বাদ দিলে তোমার বের হবে হচ্ছে জিএনপি, অর্থাৎ ন্যাশনাল মানে নাগরিকদের ইনকামটা বের হয়ে যাবে আর কি। এই এরপরে ক দেশের মোট জনসংখ্যা 12 কোটি, উত্তর দেশের মোট জাতীয় আয় 6,000 কোটি মার্কিন ডলার, ক দেশের মাথাপিছু কত? মানে এই জাতীয় কোশ্চেন বারবার আসবে, ঠিক না? একই সিস্টেমে তুমি এগুলোকে ফেলাই দিয়ে দিয়ে করতে পারবা, কোনো অসুবিধা নাই। তাহলে ক নামক রাষ্ট্র, তার মোট জনসংখ্যা হচ্ছে 12 কোটি। ওকে, জনসংখ্যা অনেক। ক দেশের জনসংখ্যা হচ্ছে তোমার 12 কোটি। ওকে, তারপরে উক্ত দেশের মোট জাতীয় আয় 6,000 কোটি মার্কিন ডলার। তাইলে আমরা বলছিলাম যে একটা দেশের জাতীয় আয় বের করার বৈশিষ্ট্য কি? এখানে ক নামের যে রাষ্ট্র তুমি পাইছো, এই রাষ্ট্রের জনসংখ্যা হচ্ছে 12 কোটি। তো 12 কোটি মানুষ মিলে আয় করছে 6,000 কোটি মার্কিন ডলার। তো 12 কোটি মানুষ যদি 6,000 কোটি মার্কিন ডলার ইনকাম করে থাকে, তাহলে 12 কোটি দিয়ে তুমি কি করবে? তুমি ওই 6,000 কোটিকে ভাগ করে দিবা। ভাগ করে দিলে অর্থাৎ দেশের নাগরিকের যে মোট সংখ্যা আছে, সেই সংখ্যা দিয়ে তুমি যখন তার যে টোটাল টাকাটা আসবে, সেই টাকাকে যখন তুমি ভাগ করে দিবা, তখন যে ফিগারটা বের হবে, যে ফিগারটা তখন তুমি পাবা, সেটা হবে প্রত্যেকটা মানুষের মাথাপিছু আয়। কথা কি বুঝাইতে পারছি? তাহলে মাথাপিছু আয় বের করার সিস্টেম কি? মাথাপিছু আয় বের করার সিস্টেম হচ্ছে তুমি ভাগ দিবা, মোট জনসংখ্যা দিয়ে মোট টাকাকে ভাগ দিবা। তাহলে এটা ডাবল, এটা তাই না? সো 500 মার্কিন ডলার। উন্নয়নশীল দেশে কিভাবে বেকারত্ব সমস্যার সমাধান করা যেতে পারে? শিক্ষা দান করে, দ্রুত শিল্পায়নের মাধ্যমে, কৃষি উৎপাদন বৃদ্ধি করে, জন্ম হার কমিয়ে। আচ্ছা, উন্নয়নশীল দেশ তুমি বেকারত্ব সমস্যার সমাধান করা যেতে পারে। কিভাবে বেকারত্ব সমস্যার সমাধান করবা? শিক্ষা দান করে করবা, নাকি দ্রুত শিল্পায়নের মাধ্যমে করবা, নাকি কৃষি উৎপাদন বৃদ্ধি করে করবা, নাকি জন্ম হার কমায় করবা? আচ্ছা, এখন এখানে তুমি মাল্টিপারপাস সিস্টেম তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। দেশটা উন্নয়নশীল,
তবে তুমি এখানে যে কোনো কিছুর মাধ্যমেই এটাকে সমস্যাকে তুমি সমাধান করতে পারো। তবে কোশ্চেন হচ্ছে সব থেকে বেস্ট যেটা সেটা তোমাকে নিতে হবে, তোমাকে দ্রুত শিল্পায়ন ঘটাইতে হবে। তুমি যখন দ্রুত শিল্পায়ন ঘটাবা তখন এটার ইকোনমিক যে পরিবর্তন সবকিছুর উপরে পড়বে, তখন শিক্ষাও বেশি হবে, কৃষি উৎপাদন বাড়বে, অর্থাৎ ইন্ডাস্ট্রির প্রভাব পড়বে প্রত্যেকটা সেক্টরে। ইনফ্যাক্ট জন্মহারও তখন কমবে, কারণ তখন মানুষ কর্মমুখী হবে। আর কর্মমুখী মানুষ সাধারণত, বিশেষত কোনো কর্মজীবী মহিলা বেশি সন্তান নেয়ার পক্ষে নন। কারণ যে মহিলা চাকরি করেন, যে মহিলা বাসার বাইরে ব্যস্ত থাকেন, উনি বেশি সন্তান নেয়ার পক্ষপাতিত্ব কখনোই করেন না। ওয়াই সমান সমান মাথাপিছু আয়, জেড সমান সমান মোট জাতীয় আয়, পি সমান সমান মোট জনসংখ্যা হলে নিচের কোনটি সঠিক? খেয়াল করো। তো ওয়াই যদি মাথাপিছু আয় হয়, জেড যদি মোট জাতীয় আয় হয়, এবং পি যদি মোট জনসংখ্যা হয়, তাহলে সবসময় আমরা জানি মাথাপিছু আয় বের করার জন্য সবসময় কি করতে হয়? তুমি জনসংখ্যা দিয়ে মোট যে আয়টা থাকবে সেটাকে ভাগ করে দিবা। তাহলে এটা হলো মাথাপিছু আয়, এই যে নিচে জনসংখ্যা, উপরে জাতীয় আয়। সুতরাং উত্তর হচ্ছে খ। আচ্ছা, তারপরে দেখো, ক দেশের মাথাপিছু আয় 640 ইউএস ডলার, জনসংখ্যা 164 মিলিয়ন, মোট জাতীয় আয় 104.5 বিলিয়ন ডলার। এ ধরনের দেশের সাথে স্বল্পোন্নত দেশের অমিল কোনটি? আচ্ছা, একটু খেয়াল করো। ক দেশের মাথাপিছু আয় হচ্ছে 640 ইউএস ডলার মাথাপিছু আয়, এর মানে এটা খুব ধনী কোনো দেশ না। জনসংখ্যা 164 মিলিয়ন, হিউজ। মোট জাতীয় 104 বিলিয়ন ডলার। এ ধরনের দেশে তো স্বল্পোন্নত দেশের অমিল কোনটি? উন্নয়ন দীর্ঘমেয়াদে তোমার অব্যাহত, স্বল্পদের পূর্ণ ব্যবহারে অক্ষম, তারপরে তোমার হচ্ছে 640 ইউএস ডলার, জনসংখ্যা 164 মিলিয়ন, মোট জাতীয় আয় 104.5 বিলিয়ন ডলার। ওকে, এ ধরনের দেশে স্বল্পোন্নত দেশের অমিল কোনটা? জনসংখ্যা বেশি, পুঁজি কম। জনসংখ্যা বেশি, পুঁজি কম। ওকে, তারপরে নিম্নের দেশের সর্বোচ্চ মাথাপিছু আয় কত মার্কিন ডলার? অর্থাৎ কোন লেভেলের নিচে পর্যন্ত থাকলে একটা দেশকে তোমার নিম্ন আয়ের দেশ বলা হয়? এটা $1000 আশেপাশে, সবসময় মনে রাখবা, $1000 বেশি না। হ্যাঁ, $1000 এটা তোমার নিম্ন আয়ের দেশ বলতে তোমার 600 থেকে $800 মধ্যে যদি থাকে, তাহলে তোমার উত্তর হচ্ছে 660, অর্থাৎ 660 মানে 600 থেকে $800 মধ্যে থাকবে, এর ভিতরে থাকবে ফিগারটা। ওকে, তারপরে হচ্ছে স্বাধীনতা পূর্ব বাংলাদেশের অর্থনীতি কোন ধাপটিকে বলা হয় বাংলার স্বর্ণযুগ? প্রাচীনকাল না, প্রাচীনকাল তো বাংলার স্বর্ণযুগ না। তারপরে ব্রিটিশ শাসনামল না, মুসলিম শাসনামল, পাকিস্তান, মুসলিম শাসনামল যেটা সেটা। স্বাধীনতা পূর্ব বাংলাদেশের অর্থনীতির মুসলিম শাসনামল যেটা তোমার স্বাধীন সুলতানি আমল, বা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 সালে বাংলা দখল করার পরে 13, 14, 15 এই যে সময়টা ছিল, স্বাধীন সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, এই জাতীয় অনেকগুলো মানুষের নাম তোমরা শুনছো। সো ওই যে মুসলিম শাসনামল যেটা ছিল, যেটা শুরু হয়েছিল তোমার তুর্কি শাসন দিয়ে বখতিয়ার খলজির মাধ্যমে, পরবর্তীতে স্বাধীন সুলতানি আমল, স্বাধীন সুলতানি আমলের পরে একটা সময় আমরা বারো ভূঁইয়াদের দেখি, তারপরে তোমার হচ্ছে মুঘল শাসন আমলকে দেখি, এবং মুঘলদের শেষ দিকে একটা সময় ইংরেজ শাসন আমলকে আমরা দেখি, তাই না? তো হিস্ট্রিকে তুমি যদি এখানে অ্যানালাইসিস করো, যদি পর্যালোচনা করো, তাহলে দেখবা যে এই যে আমাদের অতীতের লম্বা হিস্ট্রি আছে, আমাদের এত লম্বা টাইম, এত বড় জার্নি, তার মধ্যে সব থেকে ভালো সময় ছিল হচ্ছে তোমার মুসলিম শাসন আমল। মুসলিম শাসন আমল বলতে আমি বোঝাচ্ছি স্বাধীন সুলতানি আমল এবং মুঘল আমলের যে পার্টগুলো সেগুলো, বিশেষত তোমার শায়েস্তা খান আমলে তো ইকোনমি খুব ভালো ছিল, মানুষের ইনকাম ভালো ছিল, উৎপাদন ভালো ছিল। আমরা জানি যে ঢাকায় তোমার 8 মণ চাল পাওয়া যায়, তো এই তথ্যগুলো আমরা পড়ছি একটা সময়, তাই না? বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব 2011 সালের আদমশুমারি অনুযায়ী কত হবে? আচ্ছা, জনসংখ্যার ঘনত্ব 2011 সালের আদমশুমারি অনুযায়ী যেটা তোমার আছে সেটা, এখন যেটা 2016 কি বলে, সরি, 21 সালের আদমশুমারি যেটা পরবর্তীতে হয়েছে তোমার 22 সালে হয়েছে, সেটা কথা নেওয়া যাবে না। আমরা 11 সালের আদমশুমারি অনুযায়ী হচ্ছে তোমার 1015 জন জনসংখ্যার ঘনত্ব পার স্কোয়ার কিলোমিটারে।
বিশ্বব্যাংক মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে কয় ভাগে ভাগ করছে? কারণ এটার ক্যাটাগরিটা বিশ্বব্যাংক করে আর কি, হ্যাঁ। 3 ভাগে তারা ভাগ করে, তাদের হিসাব অনুযায়ী উচ্চ আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ। উচ্চ আয়ের দেশ, মধ্য আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ, এই হচ্ছে 3টা ক্যাটাগরি। ওকে, মোট জাতীয় আয়ের পরিমাপের ক্ষেত্রে একটি গার্মেন্ট কারখানায় কোন দ্রব্যটির দাম বিবেচনা করা হয়? অবশ্যই শার্ট, কারণ তুমি তুলা, সুতা, কাপড় সবকিছু দিয়ে তুমি শার্ট বানায় ফেলছো। এটা হচ্ছে তোমার চূড়ান্ত দ্রব্য, তাই না? চূড়ান্ত দ্রব্য, অর্থাৎ তুমি এটাকে বিক্রি করতেছো। তো শার্ট যদি তুমি 2000 টাকা সেল করো, 2000 টাকার মধ্যে কাপড়ের দাম, সুতার দাম, তুলার দাম সবকিছুই আছে। আলাদা আলাদা করে তোমাকে কি করা যাবে না, সবগুলোর হিসাব করার দরকার নেই। তুমি শার্ট কত বেচছো, কত তোমার উৎপাদন খরচ আছে, এবং কত তুমি এখানে বিক্রির কারণে প্রফিট করছো, তুমি উইনার নাকি লুজার সেটা তোমার শার্টের দাম থেকে বেরিয়ে যাবে। বিগত 1 দশক যাবৎ বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার কোনটি? অর্থাৎ আমরা কোথায় সব থেকে বেশি রপ্তানি করি? এটা হলো যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য, এটা কি কৃষি প্রধান, এটা শিল্প নির্ভর, প্রকৃতি ও মানব সম্পদের অপূর্ণ ব্যবহার? আচ্ছা, শিল্প নির্ভর তো আমরা বলতে পারছি না। প্রাকৃতিক মানব সম্পদের অপূর্ণ ব্যবহার আমরা করি, এটা সত্য। আমাদের ইকোনমি যে কৃষি প্রধান, এটাও সত্য। তো তোমাকে যদি বহুপদী কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার নিতে হয়, যদি একাধিক নেওয়ার চান্স থাকে সেটা নিতে হবে, তাহলে কৃষি প্রধান এটাও নিলাম, প্রাকৃতিক ও মানব সম্পদের অপূর্ণ ব্যবহার এটাও নিলাম। নিচের কোনটি সামাজিক সেবা খাতের অন্তর্ভুক্ত? সামাজিক সেবা খাতের খাতের মধ্যে কি শিক্ষা পড়ে, নাকি পরিবহন? পরিবহন, হোটেল, রেস্তোরাঁ, সংরক্ষণ ও যোগাযোগ। আচ্ছা, সেবা খাতের মধ্যে তো অনেকগুলো আবার উপবিভাগ আছে। তো সামাজিক সেবা খাতের মধ্যে পড়ে কোনটা? সামাজিক সেবা খাতের মধ্যে পড়ে হচ্ছে তোমার, এখান থেকে যদি উত্তর নিতে হয় তাহলে সামাজিক সেবা খাত, শিক্ষা, পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ। পরিবহনটা সামাজিক সেবার মধ্যে পড়ে। দেশের শ্রম শক্তির মোট কত শতাংশ কৃষিকাজে নিয়োজিত? 43.60%। জিডিপির পূর্ণরূপ কোনটি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই যে এটা। অর্থনীতি সমীক্ষা 2016 সালে, 15-16 সালে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় কত? এই প্রশ্নগুলো কখনোই আসবে না এখন তোমাদের, কারণ তোমাদের এগুলো লাগবে না। না লাগার কারণ হচ্ছে, সবসময় মনে রাখবা যে তথ্যগুলো পরিবর্তনশীল, আমি লিখতেছি একটু দেখো, পরিবর্তনশীল তথ্যের ক্ষেত্রে সর্বশেষ ডেটা উত্তর হবে, তাই না? তো যেহেতু জাতীয় আয় বলো আর এগুলো বলো, মাথাপিছু আয় বলে, এগুলো আসলে কিনা তোমার কনস্ট্যান্ট না, এগুলো এক জায়গায় দাঁড়ায় না, এগুলো তোমার মুভ করতেছে। তো তখন যেটা ছিল সেটা আমরা নিলাম। 16 সালে ছিল হচ্ছে 1466 মার্কিন ডলার, বাট এখন তো আর সেটা নাই। বাংলাদেশ সরকার বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে আর্থসামাজিক উন্নয়ন, ভৌত অবকাঠামো নির্মাণে, মানব উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে। এখন যেহেতু তোমার বহুপদী প্রশ্ন, তুমি এখান থেকে কোনটাকে বাদ দিবা? আমার বিপুল পরিমাণের অর্থ ব্যয় করার জন্য তো সবগুলোতেই আমরা গুরুত্ব দিয়ে থাকি, তো সবটাই হবে। বিশ্বব্যাংক মাথাপিছু আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে ভাগ করছে 3 ভাগে: উচ্চ আয়, মধ্য আয় এবং নিম্ন আয়। দেশের শ্রম শক্তির মোট কত শতাংশ কৃষিতে? 43.60। মোট জাতীয় আয়ের পরিমাণের ক্ষেত্রে একটি গার্মেন্টস কারখানায় হচ্ছে শার্টের দাম বিবেচনা করা হবে। বাংলাদেশ কৃষিক্ষেত্রে অগ্রসরতায় সব থেকে বড় প্রতিবন্ধক অনুর্বর ভূমি, না, এটা আমাদের ভূমি খুব ভালো। উম অপর্যাপ্ত বৃষ্টিপাত, বলা যায় বৃষ্টিপাত যা হয় এটা একেবারে খারাপ কিছু না। অতিরিক্ত বৃষ্টিপাত কখনো হয়, তবে এটাও আমাদের জন্য সুফলই আনে। অবকাঠামোগত দুর্বলতা যেটা, সেটা। সালমা বেগম একটি ফ্যাক্টরির মালিক, তার ফ্যাক্টরিতে বাজার থেকে তুলা ক্রয় করে এনে প্রথমে সুতা তৈরি করা হয়, তারপর পর্যায়ক্রমে ওই সুতা দ্বারা কাপড় ও পাঞ্জাবি বানানো হয় এবং প্রতি পাঞ্জাবি 200 টাকা দরে বিক্রি করা হয়।
সালমা বেগমের ফ্যাক্টরিতে তৈরি সুতাকে কোন পর্যায়ের দ্রব্য বলা হয়? প্রাথমিক, মাধ্যমিক, প্রাক প্রাথমিক এবং চূড়ান্ত। আচ্ছা দেখো, উনি তো ফ্যাক্টরি চালান, তাই না? তো ফ্যাক্টরিতে উনি কি করেন? বাজার থেকে উনি তুলা আনেন। তুলা উনি বানান না, তুলা উনি কিনেন। আচ্ছা, তুলা থেকে তিনি কি করেন? সুতা বানান। তারপরে ওই সুতা দ্বারা তিনি পাঞ্জাবি বানান, প্রতি পাঞ্জাবি 200 টাকা করে বিক্রি করেন। তাহলে উনি মাধ্যমিক। সালমার সুতা সুতা তাহলে উনি তুলা থেকে সুতা আনেন, এটা হলো প্রথম ধাপ, এটা হলো দ্বিতীয় ধাপ, সেটা মাধ্যমিক পর্যায়ে। উক্ত পাঞ্জাবির দামের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তুলার দাম, সুতার দাম, কাপড়ের দাম। হ্যাঁ, আমি প্রতি পাঞ্জাবি বিক্রি করতেছি 200 টাকা দরে। এর মানে আমি এটার মধ্যে তুলার দামও ইনক্লুড করছি, আমি এখানে পাঞ্জাবির দাম কি বলে কাপড়ের দামও ইনক্লুড করছি, আমি এখানে সুতার দামও ইনক্লুড করছি। সবকিছু মিলিয়ে আমি 200 টাকা সেল করছি। এটা চূড়ান্ত দ্রব্য আমার পাঞ্জাবি। 2010 সালে ক দেশের মোট জাতীয় আয় ছিল 9,000 কোটি মার্কিন ডলার এবং জনসংখ্যা ছিল 15 কোটি। উক্ত সূচকটিতে, খেয়াল করো, উক্ত সূচকটিতে প্রকাশ পায় ক দেশের মানুষের জীবনযাত্রার মান নিম্ন। আচ্ছা, সঞ্চয়ের হার অত্যন্ত কম। ওকে। অর্থনীতি শিল্প নির্ভর। তাইলে দেশের 10 সালে ক দেশের মোট জাতীয় আয় ছিল 9,000 কোটি মার্কিন ডলার, জনসংখ্যা ছিল 15 কোটি। আচ্ছা, এখন এখান থেকে 9,000 কোটি মার্কিন ডলার, 15 কোটি জনসংখ্যা, তাইলে খুব যে ভালো লেভেলে আছে ওই দেশটা সেটা বলা যাচ্ছে না। এই সূচক থেকে আমরা কি বুঝতে পারি? এই সূচক থেকে আমরা বুঝতে পারি জীবনযাত্রার মান ভালো না এবং সঞ্চয়ের হারও কম। সো এটাই হচ্ছে আমাদের এখান থেকে ফাইন্ডিংস। ওকে। অর্থনীতি শিল্প নির্ভর হলে তো এটা এই লেভেলে আসতো না, এটা আরো অনেক ভালো কিছু করতো। সো আমরা অর্থনীতি শিল্প নির্ভর সেটা নিতে পারছি না। উন্নত দেশের বৈশিষ্ট্য কি? একটা উন্নত দেশের বৈশিষ্ট্য কি? সকলের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, আয় বন্টনে বৈষম্য হ্রাস, উন্নয়নশীল দেশের উন্নয়ন কার্যক্রমে সহায়তা দান। আচ্ছা, একটা ডেভেলপ কান্ট্রি কোন কোন কাজগুলো করে? একটা উন্নত দেশের তুমি যদি লক্ষণ বিবেচনা করো তাহলে মোটামুটি সবগুলোই পাবা। তারা গরিবদেরকে সহায়তা করে, তাদের আয় বন্টনের ডিসক্রিমিনেশন কম এবং সকলের জন্য সামাজিক নিরাপত্তাটা এরা ভালো মতো দেয়। আচ্ছা, 2015-16 অর্থ বছরে দেশের শিল্প বাণিজ্য খাতের অবদান কত? ওই বছর যেমনটা ছিল তোমাকে ঠিক সেটাই হুবহু এখান থেকে নিয়ে নিতে হবে। 2015-16 অর্থ বছরে দেশের শিল্প বাণিজ্য খাতের যে অবদান সেটা তোমাকে হুবহু নিতে হবে। এর মানে হচ্ছে যেটা উত্তর সেটাই, এখানে চেঞ্জ করার কিছু নয়। 53.94% বা 97%। কোন দেশটি নিম্ন আয়ের দেশ? শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, কেনিয়া, ভারত। কেনিয়া। কারণ এদের মধ্যে একদম গরিব যদি বলো, হ্যাঁ, শ্রীলঙ্কা সম্প্রতি দেউলিয়া হয়ে গেছে, ঠিক আছে, বাট তোমার বইয়ের যে আলোচনা আছে সেই হিসেবে যদি নাও তুমি উত্তর কেনিয়া নিতে হবে, কারণ আফ্রিকার দেশ এবং এরা গরিব। উন্নত দেশ নির্ধারণের সূচক কোনটি? জনসংখ্যা বৃদ্ধির হার বেশি না, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সঞ্চয় মূলধন উদ্ধৃত অর্থ ব্যয়, বেকারত্বের হার মোটামুটি কম। আচ্ছা, এখন একটা উন্নত দেশের সূচক, তুমি এখান থেকে সকলের জন্য স্বাস্থ্য সেবাটা সবার আগে ধরতে হবে। বাংলার স্বর্ণযুগ ছিল মুসলিম শাসনামল। কোনটি সেবা খাতের আওতাভুক্ত? সংরক্ষণ ও যোগাযোগ, রিয়েল এস্টেট, গ্যাস, পানি সম্পদ। আচ্ছা, সেবা খাতের আওতাভুক্ত এখান থেকে যেটা আমরা নিতে পারবো সেখান থেকে নিতে পারবো সংরক্ষণ ও যোগাযোগ, যেটা সেটা। যেসব অঞ্চলের দেশসমূহ প্রধানত নিম্ন আয়ের দেশ? মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, সাব সাহারান আফ্রিকা, দক্ষিণ এশিয়া। এই সাব সাহারান আফ্রিকা ডেফিনেটলি। আর মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা বলছে প্রধানত নিম্ন আয়ের দেশ, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো তো যথেষ্ট শক্তিশালী। উত্তর আফ্রিকা বলতে মিশর, লিবিয়া, আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, এই দেশগুলো হচ্ছে উত্তর আফ্রিকার দেশ। আর সাব সাহারান আফ্রিকা হচ্ছে তোমার সাহারা মরুভূমি এবং তার আশপাশের যে এরিয়াগুলো, মানে একদম গরিব এরিয়া সেটা। সুতরাং 100% সঠিক উত্তর। আচ্ছা, এখন দেখো দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া মানে হচ্ছে আমরা যে এলাকাতে আছি আর কি। সুতরাং এটা নেওয়া যাচ্ছে, মানে 2 এবং 3। অনুন্নত দেশসমূহের সাধারণ বৈশিষ্ট্য কি? অনুন্নত দেশসমূহের সাধারণ বৈশিষ্ট্য হলো প্রতিকূল বৈদেশিক বাণিজ্য, মূলধন গঠন ও বিনিয়োগের উচ্চ হার, দুর্বল আর্থসামাজিক অবকাঠামো,
আচ্ছা, অনুন্নত দেশসমূহের সাধারণ বৈশিষ্ট্য হলো প্রতিকূল মানে গরিব দেশ যেগুলো, অনুন্নত দেশসমূহের সাধারণ বৈশিষ্ট্য হলো প্রতিকূল বৈদেশিক বাণিজ্য, মোটামুটি ঠিক আছে। মূলধন গঠন ও বিনিয়োগের উচ্চ হার, খুব একটা না। দুর্বল আর্থসামাজিক অবকাঠামো, দুর্বল আর্থসামাজিক অবকাঠামো, হ্যাঁ এটাও নেওয়া যেতে পারে। 1 এবং 3 সব থেকে ভালো উত্তর এখানে, তাই না? কারণ মূলধন গঠন এবং বিনিয়োগের উচ্চ হার, খুব বেশি বিনিয়োগ টিনিয়োগ থাকলে তো সেক্ষেত্রে আমরা দেশটাকে ডেভেলপই দেখতাম। সো আমরা উত্তর খ নিব, 2 থাকবে না এর মধ্যে। বৃহত্তর অর্থে কোনটি কৃষি খাতের অন্তর্গত? পানি, মৎস্য, বিদ্যুৎ, গ্যাস। মৎস্য, কারণ মৎস্যকে বৃহত্তর অর্থে আমরা দেখছি বইয়ে পরিষ্কার লেখা আছে, এটাকে আমরা কৃষি ধরতে পারি। আন্তর্জাতিক অর্থ তহবিলের অপর নাম কি? আন্তর্জাতিক অর্থ তহবিল মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মানে হচ্ছে আইএমএফ। এই যে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ওকে, এরপরে আমরা সৃজনশীল নিয়ে কথা বলি। চলো সৃজনশীলে কি কি আছে একটু দেখি। অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে? আমরা তোমাদের বলছি আগের ক্লাসও, এখানে আবার মনে করাই দিই। প্রবৃদ্ধি মানে হচ্ছে, ধরো আমার একটা অর্থ বছরে টোটাল আয় ছিল 100 টাকা, পরের বছর আমার আয় হচ্ছে 110 টাকা, তাহলে আমার প্রবৃদ্ধি হচ্ছে 10%। তাহলে বিগত অর্থ বছরের তুলনায় বিগত অর্থ বছরের বেস থেকে পরের বছরে যতটুকু বৃদ্ধি পায় সেটা। এখন এর পরের বছর যদি আবার 115 টাকা আয় করি, তা আমার প্রবৃদ্ধির তোমার পার্সেন্টেজ হচ্ছে 5%। তারপরের বছর যদি আবার 122 টাকা আয় করি, তখন প্রবৃদ্ধি হচ্ছে 7%। ওকে, যে বিগত বছরের বেস থেকে পরের বছরের টোটাল যেটা আছে তার থেকে যে যত টাকা বাড়লো বা যে শতকরাটা বাড়লো সেটা হচ্ছে প্রবৃদ্ধি। 11 সালে আদমশুমারি বলেছে 1015 বর্গ কিলোমিটার মানুষ জনসংখ্যা বৃদ্ধির হার 1 খুব সম্ভবত 3.7 ছিল। আর তারপরে হ্যাঁ 3.7, তারপরে জিএনপি ইংরেজি পূর্ণরূপ হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। চূড়ান্ত দ্রব্য কাকে বলে? উৎপাদিত দ্রব্য বিক্রির উপযোগী যে করা, এটাই হচ্ছে চূড়ান্ত দ্রব্য। অর্থাৎ তুমি সুতা নিছো, তুমি তুলা নিছো, তুমি কাপড় নিছো, নিয়ে তুমি শার্ট বানাইছো, এটা তোমার উৎপাদিত দ্রব্য এবং এটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য। তারপরে কোন দেশের মোট আয় কত ভাবে ব্যয়িত হয়? কোন দেশের মোট আয় কত ভাবে ব্যয়িত হয়? তার বেসিক দুইটা জায়গায়, আভ্যন্তরীণ এবং বৈদেশিক, এরকম ওয়েতে ব্যয়িত হয়। কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কি? ওই দেশের প্রধান সূচক হচ্ছে তার পার ক্যাপিটা ইনকামটা কেমন। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলেছি। ভোগ হচ্ছে কোন প্রোডাক্ট, ভোগ হচ্ছে কোন প্রোডাক্টের তোমার উপযোগকে গ্রহণ করা। অর্থাৎ তুমি একটা কলম কিনছো, তার মধ্যে যতদিন কালি আছে তুমি সেটাকে লিখছো, তো যতদিন তুমি কালি আছে ততদিন লিখছো, এর মানে তুমি এটাকে ভোগ করছো। আর কালি থাকা মানে তার উপযোগ, তাহলে কোনো প্রোডাক্টের বা কোনো দ্রব্যের উপযোগকে গ্রহণ করা মানে হচ্ছে ভোগ। জিএনপির পূর্ণরূপটা বলেছি। 10 সালের মাসে মাথা পিছু মোট জাতীয় আয় কত মার্কিন ডলার ছিল আলোচনা করেছি অলরেডি। অর্থনৈতিক প্রবৃদ্ধি আলোচনা করেছি, এগুলো বারবার আলোচনা হয়েছে। মাথা পিছু আয় ধারণাটি বুঝিয়ে লিখো। একটা দেশের ওই যে সূত্র দিয়ে ভেঙে দিবা আর কি, একটা দেশের মোট জাতীয় আয় যেটা হয় সেটাকে যদি মোট জনসংখ্যা দিয়ে কি করা হয়, ভাগ করে দেয়া হয়, যেটা পায় সেটা মাথা পিছু আয়। বাংলাদেশে কেন বৈদেশিক বাণিজ্যের ঘাটতি বিরাজমান? ব্যাখ্যা করো। দক্ষ জনশক্তির অভাব, উৎপাদনের ক্ষেত্রে শিল্প নির্ভরতা না থাকার কারণে আমরা রপ্তানি করি কম, আমদানি করতে হয় বেশি। বেকারত্ব হ্রাস বলতে হচ্ছে বেকারের যে সংখ্যা, যে পরিমাণ, সেটাকে কমিয়ে নিয়ে আসা, কর্মসংস্থান তৈরি করা। মিশ্র অর্থ ব্যবস্থা মানে হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থাতে তোমার পুঁজিবাদও আছে, সমাজতন্ত্র আছে। এটা আগের 11 বা 10 চ্যাপ্টারের মনে হয় বা 11। পুঁজিবাদ আছে, সমাজতন্ত্র আছে এবং ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যও আছে যেখানে, সেটাই হচ্ছে মিশ্র। মোট জাতীয় আয় বলতে কি বোঝায়? মোট জাতীয় আয় মানে হচ্ছে একটা দেশের মোট জনসংখ্যা যেটা, তারা যে পরিমাণের আয় করে দেশে বা দেশের বাইরে যেখানে থাকুক নাগরিকরা, সেটা হচ্ছে মোট জাতীয় অর্থাৎ গ্রস ন্যাশনাল ইনকাম, জিএনআই। প্রতিকূল বৈদেশিক বাণিজ্য বলতে কি বোঝায়? কোনো দেশের যদি উৎপাদন
এবং সেটাকে যদি তার প্রপার উৎপাদনের মাধ্যমে বহির্বিশ্বে রপ্তানি করে তার বৈদেশিক মুদ্রা প্রপারলি আয় করতে না পারে, এবং তার যদি রপ্তানি থেকে আমদানি ব্যয় বেশি হয়ে থাকে, ওই ব্যয়টাকে তখন প্রতিকূল বৈদেশিক বাণিজ্য বলে। জিডিপির ধারণা তোমাদের বলেছি আগের ক্লাসে, মাথাপিছু আয় বলেছি। অর্থনীতির বাধা দূর করার একটি পদক্ষেপ বর্ণনা করো। এটা হচ্ছে দক্ষ জনশক্তি তৈরি করা। এটা একটা বড় পদক্ষেপ। তোমার জনশক্তি যখন উৎপাদনে থাকবে তখন আমি ভালোভাবে দেশকে ডেভেলপ করতে পারবো। বৈদেশিক ঋণ বলতে কি বোঝায়? কোনো দেশ বহির্বিশ্ব কোনো দেশ থেকে যে সাহায্যটা আনে, টাকাটা আর্থিক মূল্যে, সেটা বৈদেশিক ঋণ। কৃষি অনগ্রসর কেন লম্বা আলোচনা করেছি। মোট জাতীয় উৎপাদন ও মোট জাতীয় আয় এক নয়। আগের ক্লাসে এই ক্লাসে আলোচনা হয়েছে এগুলো। অর্থনীতির প্রকৃতি পরিবর্তন বলতে কি বোঝো? অর্থনীতির প্রকৃতি পরিবর্তন মানে হচ্ছে, ধরো একটা অর্থনীতির কৃষি নির্ভর ছিল, এটা পরে শিল্প নির্ভর হয়ে গেছে, তাহলে অর্থনীতির প্রকৃতি কি হয়ে গেছে? ডিপেন্ডেন্সি। এবং অর্থনীতির খাতওয়ারি যে অবদানের জায়গাগুলো, এগুলো যদি চেঞ্জ হয়ে যায়, এটা প্রকৃতির পরিবর্তন। মোট দেশের উৎপাদন বা জিডিপি বলতে কি বোঝো? প্রচুর আলোচনা করেছি। মাথাপিছু আয় মানে প্রচুর আলোচনা করেছি, রাইট? যেটা মিনসেং একজন চীনা ব্যবসায়ী, তিনি ব্যবসায়িক উদ্দেশ্যে বাংলাদেশে এসে সরকারের অনুমতি নিয়ে রংপুরে একটি কারখানা প্রতিষ্ঠা করেন। স্থানীয় অনেক মানুষ তার কারখানায় কাজ করে। অন্যদিকে জনাব পলাশ সখীপুর গ্রামে বসবাস করেন। স্নাতক পাশ করে সে তার গ্রামে একটি ছোট কারখানা প্রতিষ্ঠা করে। ব্যাংক থেকে পর্যাপ্ত ঋণ না পাওয়ার কারণে সে এটাকে বড় করতে পারছে না। আচ্ছা, গ্রামের অধিকাংশ মানুষ মূর্খ হওয়ায় সে তার কারখানার জন্য দক্ষ ও শিক্ষিত শ্রমিক পাচ্ছে না। রাস্তাঘাট ভাঙা হওয়ার কারণে সে পরিবহন সমস্যার মুখোমুখি হয়। জনাব মিনসেং এর কাজটি অর্থনীতির কোন নির্দেশকের মধ্যে পড়ে ব্যাখ্যা করো। সে অর্থনীতির জিডিপির মধ্যে পড়ে, কারণ জিডিপি মানে হচ্ছে বিদেশি মানুষ এসে যদি তোমার দেশে উৎপাদন করে, তাহলেও এটা জিডিপিতে তুমি কাউন্ট করবা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পলাশ যে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে তার প্রভাব বিশ্লেষণ করো। সে হচ্ছে যোগাযোগ, মানে অবকাঠামোগত উন্নয়ন এবং দক্ষ জনশক্তির অভাবে পড়ছে। বুঝতে পারছো? দক্ষ জনশক্তির অভাব, শ্রমিকের অভাব, এবং আরো ব্যাংক থেকে পর্যাপ্ত ঋণ না পাওয়া, অর্থাৎ সেবা খাতের যে প্রপার অ্যাক্টিভিটিস, প্রপার যে অ্যাকশন, সেটারও তার মধ্যে অভাব আছে। এই তিনটাকে ধরে অ্যান্সার দিয়ে দিলে একদম ছাকানাকা অ্যান্সার হয়ে যাবে। একটা দেশের ভৌগোলিক সীমা নির্দিষ্ট আছে। দেশটিতে গত বছর লোক সংখ্যা ছিল 1 লক্ষ, তাদের সকলের মোট আয় ছিল $10 কোটি। এবছর দেশটিতে মোট জনসংখ্যা 1.01 লক্ষ, তাদের মোট দ্রব্যদের অর্থমূল্য দাঁড়িয়েছে $11 কোটি, বাড়ছে। দেশের অভ্যন্তরে এরূপ অবস্থা বেশ কয়েক বছর যাবত ধরে চলে আসছে। দেশের প্রদত্ত তথ্যাবলী অর্থনৈতিক নির্দেশক সমূহের কোনটিকে নির্দেশ করে ব্যাখ্যা করো। তাদের জাতীয় আয় বাড়ছে, অর্থাৎ তাদের জিডিপি বাড়ছে, সোজা কথা। তাদের জিএনপি বাড়ছে, অর্থাৎ অর্থনীতির নির্দেশকের মধ্যে তাদের যে আয় বা তাদের ডেভেলপমেন্ট, এটা ক্রমবর্ধমান। তুমি কি মনে করো দেশের অর্থনৈতিক অবস্থা আশাব্যঞ্জক? উত্তর সবাইকে যুক্তি দিতে বলে হ্যাঁ, আমি মনে করি আশাব্যঞ্জক, খারাপ না। 1 লাখ ছিল, $10 কোটি ছিল, একটু বাড়ছে, এই দিকেও তো $11 কোটি হয়েছে, অর্থাৎ দুটো প্যারালাল বাড়তেছে, যেহেতু বাড়তেছে কমছে না, সুতরাং এটা আশাব্যঞ্জক বলা যেতে পারে। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিস্টার ইমন সম্প্রতি উচ্চ শিক্ষাতে জাপান এসেছেন। এদেশের মাথাপিছু আয় $42,150। মিস্টার ইমনের দেশটির মাথাপিছু আয় $640। আচ্ছা, 12 রিপোর্ট। আচ্ছা, উন্নয়নের মাত্রার ভিত্তিতে মিস্টার ইমনের দেশটি কি ধরনের দেশ তা শনাক্ত করো। উন্নয়নের মাত্রা যদি হয়, তাহলে 640 মানে হচ্ছে তোমার উচ্চ আয়, মধ্য আয়, নিম্ন আয়ের দেশ। যেহেতু 600 থেকে 800 এর মধ্যে আছে। উদ্দীপকে উল্লিখিত মাথাপিছুর ভিত্তিতে দেশ দুটির বৈশিষ্ট্যগত পার্থক্য, এটা পারবা। এক পাশে আছে জাপান, এক পাশে আছে বাংলাদেশ, বুঝতেই তো পারো। মাথাপিছু আয়, জিডিপি, জিএনপি, মাথাপিছু আয়, জিডিপি, জিএনপি, ভৌত কাঠামোগত পরিবর্তন, সেবা খাত, শিল্প খাত পাশাপাশি দেখালে বাস বৈশিষ্ট্যগত পার্থক্য হয়ে যাবে। তো এই ছিল তোমাদের সাথে ভাইয়ার আয়োজন। ভালো থাকবা, আবার কথা হবে পরবর্তী অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য দোয়া। আল্লাহ হাফেজ।